অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি চলছে। এই কোর্সটি শুরু হবে আগামী 28শে জুলাই 2023 থেকে। এই কোর্সে থাকছে সর্বমোট 65টি জুম লাইভ ক্লাস, সর্বমোট 150 সেট স্ট্যান্ডার্ড এক্সাম, অফলাইন ও অনলাইনে পরীক্ষার ব্যবস্থা, 7টি প্রস্তুতি সহায়ক প্রিন্টেড বই এবং অ্যানালাইসিস রিপোর্ট ও এসএমএস রেজাল্ট। বিস্তারিত তথ্য জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন উদ্ভাসন মেশের যে কোনো শাখায় অথবা ভিজিট করুন www.uttaran.academy-তে। অনার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিসিএস ফাউন্ডেশন কোর্সে ভর্তি চলছে। এই কোর্সটি শুরু হবে আগামী 28শে জুলাই 2023 থেকে। এই কোর্সে থাকছে সর্বমোট 65টি জুম লাইভ ক্লাস, সর্বমোট 150 সেট স্ট্যান্ডার্ড এক্সাম, অফলাইন ও অনলাইনে পরীক্ষার ব্যবস্থা, 7টি প্রস্তুতি সহায়ক প্রিন্টেড বই এবং অ্যানালাইসিস রিপোর্ট ও এসএমএস রেজাল্ট। বিস্তারিত তথ্য জানতে ও ভর্তি হতে সরাসরি যোগাযোগ করুন উদ্ভাসন মেশের যে কোনো শাখায় অথবা ভিজিট করুন www.uttaran.academy-তে। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত সাধারণ বিজ্ঞানের 4 নম্বর লেকচারে। তো আশা করি যে স্লাইডটা শেয়ার করছি সেটা ক্লিয়ার আছে এবং আমার সাউন্ডটাও ওকে আছে। যদি থাকে তাহলে একটু চ্যাট বক্সে লিখে রেসপন্স করেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দেই। আজকের টপিক হচ্ছে ইলেকট্রনিক্স টেকনোলজি। আমরা এর আগে 3টা ক্লাস করেছি। প্রথম 2টা ক্লাস সাধারণ বিজ্ঞানের উপর থাকলেও গত ক্লাসটা ছিল ইলেকট্রিক্যাল টেকনোলজি, অর্থাৎ আমাদের যে পার্ট সি আছে সেই পার্ট সি এর একটা পার্ট হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং ইলেকট্রনিক্স টেকনোলজি। তো সেখান থেকে 15 নম্বর হচ্ছে আপনাদের জন্য বরাদ্দ। তো ইউজুয়ালি এখান থেকে 6টা প্রশ্ন আসছে দেখা যায়, প্রত্যেকটাতে 2.5 করে নাম্বার থাকে। বাট গতবার একটা 5 নম্বরের প্রশ্ন এসেছিল, সো এবারও ব্যতিক্রম হতে পারে, আই ডোন্ট নো। আবার হয়তো রেগুলার প্রশ্ন আসতে পারে। তো যেটাই হোক, ধরে নেওয়া হয় যে 2টা পার্ট থেকেই 3টা 3টা, মানে ইলেকট্রিক্যাল থেকে 3টে, ইলেকট্রনিক্স থেকে 3টে অ্যান্সার করতে হয়। কখনো কখনো 4টা 2টাও হয়ে যায়। তো এই পার্টের একটা বড় সুবিধা হচ্ছে, আগের ক্লাসে বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা খুব ভালো করে দেখতে হয়। সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই হচ্ছে মোটামুটি 2-3টা কমন পড়ে যায়। তো এই অংশটাতেও তার ব্যতিক্রম না, এখানেও কমন পড়বে আশা করি। তবে ইলেকট্রিক্যাল পার্টটা একটু বেশি কমন পড়ে। আর
এই ইলেকট্রনিক্স টেকনোলজি অংশটা কিন্তু ম্যাক্সিমামের জন্যই হচ্ছে একটু বেশি কঠিন লাগবে। তো এটা একটু আগে থেকেই বলে রাখি। তো আসলে কঠিন টপিক অনেকগুলো আছে এর মধ্যে, কিন্তু সবগুলো পড়তে হয় না। তো আমরা সেভাবেই ট্রাই করব, যেগুলো একটু কমন টপিক এসেছে এর আগে বেশ কয়েকবার প্রশ্ন, সেই অংশগুলা মোটামুটি ইজি, খুব ইজিলি ধরতে পারবেন, খুব বেশি একটা প্যাচারন নাই। আপনারা এগুলা প্রিলির সময়ও পড়েছেন, এরকম দু একটা টপিক আছে, যেমন পি টাইপ, এন টাইপ, ডায়োড, ট্রানজিস্টর, অ্যাম্পলিফায়ার, এগুলো কিন্তু এই অংশের মধ্যে আছে। আবার হচ্ছে লেজার, লেজারটা কিন্তু আপনারা বিজ্ঞান পার্টে আমি ওই দিন পড়ালাম, সো সেই লেজার এখানেও আছে। এরপর হচ্ছে তরঙ্গ কাকে বলে, তরঙ্গ রূপ, কম্পাঙ্ক, তরঙ্গ কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক, ভি সমান সমান এফ ল্যামডা, সাইনোসয়েডাল তরঙ্গ, এই অংশটাও কিন্তু এখানে আছে। তো এটা কিন্তু আমি আপনাদেরকে 2 নম্বর ক্লাসে তরঙ্গ শব্দ অংশে খুব সুন্দর করে ব্যাখ্যা করে পড়িয়েছিলাম, প্রতিটা পার্ট একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিয়ে। এরপরে হচ্ছে এখানে আপনার ধারক কাকে বলে, ধারকত্ব আছে, সংজ্ঞাটা একটু দেখতে হবে। আবেশক বলে একটা ব্যাপার আছে। রোধ কাকে বলে, রোধের যে সূত্র টুত্র আছে, এইখানেও রোধের কিছু প্রকারভেদ আছে, এই অংশগুলা কমন। ওহম মিটার নামে একটা টপিক আছে। তো এগুলো হচ্ছে মোটামুটি কমন টপিক, এই এই জিনিসগুলো হচ্ছে আপনার আহ বেশি ইজি। তো এগুলা খুব ইজিলি ধরতে পারবেন। প্রবলেমটা হবে গিয়ে হচ্ছে একটা টপিক আছে, যে টপিকটা হচ্ছে আপনাদের সিলেবাসে দেওয়া আছে, কিন্তু কখনোই এ পর্যন্ত প্রশ্ন আসেনি। সেটা হচ্ছে আপনার ফেজর বা ফেজর ডায়াগ্রাম। ফেজর ডায়াগ্রাম নামে একটা টপিক আছে আপনাদের সিলেবাসে, তো এই অংশটা হচ্ছে আমি রেখেছি আজকে ক্লাসে। তো ম্যাক্সিমাম বা সর্বোচ্চ পসিবল ওয়েতে, ইজিয়েস্ট ওয়েতে চেষ্টা করবো এই অংশটা ব্যাখ্যা করার। তো আশা করি ধরতে পারবেন, আজকে ক্লাসে মেইন পয়েন্টটা থাকবে ওইটাই। তার সাথে হচ্ছে আরএলসি সার্কিটটা আমরা একটু অ্যানালাইসিস করব। আরএলসি সার্কিট থেকে একবার একটা প্রশ্ন এসেছিল 40তম বিসিএস এ, তো যে প্রশ্নটা এসেছে সেটা একটু ব্যাখ্যা করব। ইজি ছিল, এটা খুব কঠিন কিছু না, বা খুব ডিপে গিয়ে কোনো প্রশ্ন আসেনি। তো এছাড়াও 2-3টা ব্লক ডায়াগ্রাম আমরা দেখব। ব্লক ডায়াগ্রাম বলতে রেডিও কিভাবে কাজ করে, টেলিভিশন কিভাবে কাজ করে, পিকচার টিউব, মানে ব্লক ডায়াগ্রাম গুলো আমাদের শিখতে হবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। রাডার কিভাবে কাজ করে, রাডারের ফুল ফর্ম আমরা প্রিলিতে পড়েছিলাম, এখন একটু কার্যপ্রণালী এখানে পড়তে হবে। আচ্ছা, ওকে, তো মোটামুটি এই হচ্ছে আজকের টপিক। সো ভয় পাওয়ার কিছু নাই, যদিও ইলেকট্রিক্যাল পার্ট গুলোতে সবাই একটু ভয় পায়। আগে থেকে এই কথাগুলো বলেই হচ্ছে শুধুমাত্র আপনাদেরকে একটু আশ্বস্ত করার জন্য বা মোটিভেশন দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, তো আমরা মনে হয় শুরু করতে পারি, সহজ কিছু অংশ দিয়েই শুরু করি। আমাদের প্রথম টপিকটা হচ্ছে ইলেকট্রনিক উপাদান বলতে কি বুঝি। এটা একটা সংজ্ঞা হতে পারে 1 নম্বরের জন্য, যে ইলেকট্রনিক উপাদান কাকে বলে। সংজ্ঞাটা এখানে দেওয়াই আছে, ইজি, জাস্ট একটু রিড আউট করি। যে কোনো একটা যন্ত্র যদি কারেন্ট বা ভোল্টেজ দ্বারা কন্ট্রোলড হয়, আমি আবারও বলতেছি, কারেন্ট অথবা ভোল্টেজ দ্বারা যদি সেটাকে কন্ট্রোল করা যায়, তাহলে সেটাকে আমি ইলেকট্রনিক উপাদান বলতে পারবো। তো এরকম কারেন্ট বা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করা যায় এরকম অনেকগুলো জিনিসপত্র আছে, যেমন আপনাদের যে অ্যাম্পলিফায়ার আছে সেটা কিন্তু সম্পূর্ণ ভোল্টেজের উপর ডিপেন্ডেন্ট। তারপর আপনার সেটাই তো হচ্ছে ট্রানজিস্টর। ডায়োড আছে যেটা কারেন্টের উপর ডিপেন্ডেন্ট, এসি কে ডিসি করে, রেকটিফায়ার, অ্যাম্পলিফায়ার, তো এগুলো সবই হচ্ছে আপনার ইলেকট্রনিক উপাদান। তো সংজ্ঞাটা একটু দেখে রাখেন, হালকা একটা ছোট সংজ্ঞা। তো এর পরের টপিকটি হচ্ছে সাইনুসয়েডাল ওয়েভ ফর্ম। এখন আপনারা একটু আমাকে রেসপন্স করেন যে একটা সাইন ওয়েভ, এই যে প্রথম ওয়েভটা, সাইনুসয়েডাল ওয়েভ ফর্মের সংজ্ঞাটা কি এটা যদি বলি, যদি কোনো একটা সিগন্যালের ওয়েভ ফর্ম সাইন ফাংশনের মতো এরকম হয়, যেটা ছবিতে দেওয়া আছে, তাহলে তাকে সাইনুসয়েডাল ওয়েভ ফর্ম বলে। তো এরকম সাইনুসয়েডালের মতো করে আরো কয়েক রকম ওয়েভ ফর্ম আছে। ওয়েভ ফর্ম মানে হচ্ছে তরঙ্গ রূপ। একটা তরঙ্গ কিরকম হতে পারে, আমরা তো একটা সাইন তরঙ্গ শুধু পড়েছি। একটা তরঙ্গ এরকম স্কয়ার টাইপের হতে পারে, বর্গ, সেটা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, আয়তক্ষেত্র টাইপের, ট্রায়াঙ্গুলার হতে পারে, ত্রিভুজ টাইপের, বিভিন্ন রকম ছবি আছে। তো ছবিগুলো একটু দেখে রাখি, যদি পরীক্ষায় আসে যার যেন লিখতে পারি। এগুলো সংজ্ঞার জন্য কোনো এক্সপ্লেনেশন বা কোনো আহামরি কিছু দরকার হয় না। আচ্ছা, পরের স্লাইডে যেটা বলবো, দশা দশা পার্থক্য। আশা করি এটা নিয়ে কিছু বলতে হবে আমার, আপনারা বলেন। একটা সাইন ওয়েভে কতটুক টি, কতটুক ল্যামডা, কতটুক ফাই, তারপরে হচ্ছে আপনার কোনটা ভি কোনটা এফ, এগুলো নিয়ে কি আর আলোচনার প্রয়োজন আছে? আপনারাই বলেন। এই সেম জিনিসটা তরঙ্গ শব্দতেও আছে বলে আমি ওখানে ডিটেলস বলে আসছি, যেন এই জায়গায় এসে একটু সহজ লাগে। ওকে, সো সেম কথাটা এখানেও আছে, বাট এখানে একটা জিনিস আমরা একটু বেশি শিখবো একটা তরঙ্গের মধ্যে বা দশা পার্থক্যের মধ্যে। কি জিনিসটা বেশি শিখবো? আসেন একটু ছবি আঁকাই। ছবি আঁকালে আমাদের কাছে ক্লিয়ার হবে যে আমরা কি জিনিসটা বেশি শিখতে চাচ্ছি। আচ্ছা, মনে করি একটা তরঙ্গ বা একটা সিগন্যাল এইভাবে শুরু হলো। তো আমি আপনাকে
আরেকটা সিগন্যাল রাখতে বললাম এরকম টাইপের, আপনি করলেন কি ভুলবশত এইখান থেকে শুরু না করে বা মূলবিন্দু থেকে শুরু না করে আপনি এখান থেকে শুরু করলেন। আবার তৃতীয় আরেকজনকে জিজ্ঞেস করলাম যে আপনি একটা তরঙ্গ আঁকেন তো, সে করলো কি যে মূলবিন্দু না, আমি আর একটু পিছন থেকে একটা তরঙ্গ শুরু করলাম। তো তিনটা তরঙ্গ কি একরকম হবে, বা তিনটা তরঙ্গ কি এক জিনিস? এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে, পার্থক্য আছে, কি মনে হয় আপাত দৃষ্টিতে? আমরা কেউই বলতে পারছি না, আমি জানি অনেকেই একটু কনফিউজড, কেউ কেউ হয়তো বলতে পারছেন যে ডিফারেন্স আছে। হ্যাঁ, অবভিয়াসলি ডিফারেন্স আছে, তিনটা তরঙ্গ একই রকম না। এই ডিফারেন্সটাই একটু আমরা দেখবো, এক্সট্রা একটা জিনিস। তো ডিফারেন্সটা দেখার আগে আমরা প্রথম যে তরঙ্গটা ইনিশিয়াল, যেটা জিরো মূলবিন্দু দিয়ে শুরু হয়, সেই তরঙ্গের সমীকরণটা চিন্তা করি। যেহেতু এটা একটা সাইন তরঙ্গ, ধরলাম এটা একটা ভোল্টেজের ইকুয়েশন অথবা একটা কারেন্টের ইকুয়েশন। এক্স অক্ষ বরাবর ভি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে, সরি, এক্স অক্ষ বরাবর হচ্ছে আপনার টি, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ভি অথবা আই। তো এই ভি যদি আমরা ধরি যেটা একটা ভোল্টেজের তরঙ্গ, তাহলে ভি কে লিখতে পারি যে এটা একটা সাইন ইকুয়েশন। তো ডেফিনেটলি সাইন থাকবে। তো সাইনের ভিতরে যে আলফা থাকবে, সেই আলফাটা আমি রাখলাম, যেহেতু এটা একটা কোণ আছে, এই কোণটা তো সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, তাই সাইন আলফা দিয়েছি। খেয়াল করেন, যখন আলফার মান 0, তখন সাইনের মান কত, সাইন আলফার মান কত, বা তরঙ্গটার মান কত, বা সোজা বাংলা ভি এর মান কত? 0, ডেফিনেটলি। সো সে মূল বিন্দুতে থাকবে। এবার আলফার মান মনে করলাম আমি 90 ডিগ্রি, তাহলে সাইন আলফার মান কত হবে? 1। 1 মানে ম্যাক্সিমাম, 1 এর বেশি কিন্তু সাইনের মান হতে পারে না। সো বুঝতেই পারতেছি যে ম্যাক্সিমাম মানটা কিন্তু এখানে থাকে। ওই যে আমরা এ ম্যাক্স দিয়ে প্রকাশ করেছিলাম, এখানে দিব ভি ম্যাক্স, কারণ এটা একটা ভোল্টেজের ইকুয়েশন। সো এখানে অবশ্যই 90 ডিগ্রি আছে, যেটার মান হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম 1। এবার মনে করি এটার মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে সাইন আলফার মান হবে হচ্ছে আপনার, সাইন 180 ডিগ্রির মান কত? 0, আবারও 0। সো তখন এই অংশটা আবার এই জিরোতে এসে মিলিত হবে। সিমিলার সাইন 270 হচ্ছে -1 বা মাইনাস ভি ম্যাক্স। এরকম করে সাইন আলফা দিয়ে আমি এই সমীকরণটাকে প্রকাশ করতে পারি। তো এখন কথা হচ্ছে, এই সমীকরণের তো একটা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? আমরা তো পড়েছিলাম ফ্রিকোয়েন্সি থাকবে বা এই তরঙ্গটার, এবং সে সময়ের সাথে সাথেই অগ্রসর হবে। তো এর একটা কৌণিক বেগ থাকবে, কারণ এটা একটা নির্দিষ্ট কোণে অগ্রসর হচ্ছে, সেই কৌণিক বেগকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? তো এই ফাই হচ্ছে কোণ আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। সো সময়ের সাথে সাথে এই ফাই এর যে সরণ, তাকেই কৌণিক বেগ বলে। আমরা বেগের সংজ্ঞা কি পড়েছি? সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলা হয়, তাই না? তো কৌণিক বেগের জন্য সেম, সময়ের সাথে কোনো বস্তুর কৌণিক অবস্থানের পরিবর্তনকে কৌণিক বেগ বলে। এবং এই ওমেগা সমান সমান হয়ে যায় ফাই বাই টি, কারণ ফাই হচ্ছে কৌণিক অবস্থানের মান, আর টি হচ্ছে সময়ের সাথে তার পরিবর্তন। সো ওমেগা সমান সমান হয় ফাই বাই টি। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছি আমরা সবাই? সোজা বাংলা এভাবে ঐকিক নিয়মে প্রকাশ করতে পারি, টি সময়ে যায় ফাই কোণ, একক সময়ে যায় ফাই বাই টি কোণ, যেটাই হচ্ছে কৌণিক বেগ ওমেগা। তো এই ফাই এর মানটা এখান থেকে আমি বসাতে পারি সাইন অফ ওমেগা টি। ওকে, যেখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ এবং টি হচ্ছে সময়। ওকে, তো এখন কথা হচ্ছে, এই সামনে দেখেন একটা জায়গা আমি একটু ফাঁকা রেখেছি সাইনের আগে। কেন রেখেছি জানেন? কারণ কারণ হচ্ছে এই যে সাইন আলফার মানটা বা সাইন ফাই এর মানটা 1 হয়েছে, আলফার মান 90 ডিগ্রি হওয়ার কারণে, সেটা কিন্তু আমি 1 দিয়ে প্রকাশ করতে পারি না, প্রকাশ করতে হয় ভি ম্যাক্স দিয়ে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা ভি ম্যাক্স গুণ আকারে রাখবো, যেন 1 দিয়ে ভি ম্যাক্স গুণ করলে আমি ভি ম্যাক্স পাই। তাহলে আমার সমীকরণটা সুন্দর করে প্রকাশ করলে আসে ভি সমান সমান ভি ম্যাক্স সাইন ওমেগা টি। ক্লিয়ার? আচ্ছা, এখন এই ওমেগার আর একটা ভ্যালু আছে, যেটা আমরা আপনাদেরকে বলি নাই। ঠিক আছে? ওমেগা হচ্ছে আপনার কৌণিক বেগ, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার নর্মাল যে কম্পাঙ্ক। এই ওমেগার মানটা ফ্রিকোয়েন্সির সাথে সম্পর্কিত, কারণ ফ্রিকোয়েন্সি বেশি হলে কোণের পরিমাণটাও কম বেশি হয়। তো ওমেগার সাথে এই কৌণিক ফ্রিকোয়েন্সির সম্পর্কটা হচ্ছে টোয়াইস পাই এফ। আমি আবারও বলছি, ওমেগা সমান সমান টোয়াইস পাই, সরি, ওমেগার মানটা হচ্ছে টোয়াইস পাই, আমি একটু এফটা দিয়ে ভুল করেছি।
হ্যাঁ সরি, ঠিকই আছে, ওমেগা সমান সমান টোয়াইস বাই এফ। ওকে, এখান থেকে আমি আরেকটা সমীকরণ ডিরাইভ করতে পারি। এফ এর মানটা কি 1/t না? ওই যে আমরা পড়েছিলাম যে কম্পাঙ্ক সমান সমান দোলনকালের বিপরীত রাশি, এফ সমান সমান 1/t। তো সেখান থেকে যদি এফ এর মানটা রিপ্লেস করে দিই, ওমেগা আসে সমান সমান টোয়াইস পাই বাই টি। চাইলে এরকম আরো আনা যায়, বাট আমাদের এগুলো দরকার হবে না ভাইয়া, আমি শুধু আপনাদেরকে জানার জন্য বললাম। আমরা শুধুমাত্র এই সমীকরণটা জানলেই চলবে, ভি সমান সমান ভি ম্যাক্স সাইন ওমেগা টি। ওকে, এটা জাস্ট আপনাদেরকে একটু জানার জন্য বললাম। শিখে রাখেন যে চাইলে আরো ডিপে যাওয়া যায়, এখান থেকে অনেক কিছু ডিরাইভ করা যায়। আমি ওইদিকে যাচ্ছি না, কারণ আপনাদের দরকার হবে না। ওকে, তাহলে এটুক যদি বুঝতে পারি, এবার আসি বাকি যে দুইটা সমীকরণ আছে তাদেরকে নিয়ে একটু আলোচনা করি। জাস্ট এ মিনিট। আচ্ছা, প্রথম সমীকরণ তো গেল, এই তরঙ্গ। দ্বিতীয় তরঙ্গটা ছিল এই রকম, একটু পর থেকে শুরু হয়েছে। ধরলাম এদিকে ভি, এটা হচ্ছে ভি ম্যাক্স। তাহলে এটা যেহেতু একটা সাইন ওয়েভ, আমি নিশ্চয়ই বলতে পারি যে ভি সমান সমান হবে ভি ম্যাক্স সাইন ওমেগা টি। ডেফিনেটলি এটার সাথে সম্পূর্ণ আমরা একমত। কিন্তু কথা হচ্ছে, এখানে সাইনের যে ভিতরে আলফাটা বা এই যে ওমেগাটি, যেটাই বলি না কেন, আলফা বা ওমেগাটিটা একই কথা, বা ফাই, এটার মান যখন জিরো হয়, তখন কি ভি ম্যাক্স এর মানটা কি জিরো হচ্ছে? দেখেন তো, মিলতেছে না কিন্তু। ভি ম্যাক্স এই পয়েন্টে জিরো, বাট আলফার মান কিন্তু 0 ডিগ্রি না। আলফার মান কিন্তু সামনে কিছুটা কোণ অগ্রসর হয়েছে। তো তাহলে আমাদের এখানে কিন্তু হিসাবটা মিলছে না। আমি যদি এই সমীকরণ দিয়ে লিখি, আমি এটাকে কারেক্ট বলতে পারবো না। জিনিসটা কি ধরতে পারছেন আপনারা? আলফার মান জিরো হচ্ছে এই জায়গাটায়, কিন্তু আমার ভিটা শুরু হয়েছে তার পর থেকে। সো আলফা সমান সমান জিরোর জন্য ভি এর কোনো মানই নাই। তো আমি কিন্তু এই ইকুয়েশন দিয়ে লিখতে পারবো না এটাকে। আমার তরঙ্গটা একটু পরে গিয়ে শুরু হচ্ছে। বুঝতে পারছেন? আমি কোনো রেসপন্স দেখছি না। আচ্ছা, তো আমি ধরলাম এই যে আলফা সমান সমান 0 ডিগ্রি, এবং এখানে আলফার মানটা আমি জানি না বা ফাইয়ের মানটা জানি না, ধরলাম এখানে ফাইয়ের মানটা থেটা। থেটা একটা নির্দিষ্ট কোণ, যে কোণে এই তরঙ্গটা সরে গেছে। সো আমি বলতে পারি যে এই ইকুয়েশনটা তখন আমি এভাবে লিখতে পারি, সাইন ওমেগা টি, যেহেতু এ একটু পিছন দিয়ে যাত্রা শুরু করেছে, আমি আবারও বলি, যেহেতু এ একটু পিছন দিয়ে যাত্রা শুরু করেছে, ডিলে হয়েছে তার যাত্রা শুরু করতে। তার জিরো দিয়ে শুরু করার কথা ছিল, সে থেটা দিয়ে শুরু করেছে। তার মানে তার কোণটা কমে গেছে। টি পরিমাণ কমে গেছে, থেটা পরিমাণ কমে গেছে। সো কোন মানে কোণের মানটা হবে ওমেগা টি মাইনাস থেটা। সিমিলারলি, যখন তরঙ্গটা একটু আগে থেকে শুরু হয়, সাপোজ একটু আগে থেকে শুরু হয়েছে, ধরলাম থেটা কোণ আগে থেকে শুরু হয়েছে, তার মানে সে অ্যাডভান্স, সে এখন অ্যাডভান্স ওয়েতে শুরু করে দিয়েছে, এক ধাপ এগিয়ে, এক তেলের মতো। সো এখানে আমার তখন সমীকরণটা হয়ে যাবে ভি ইকুয়াল টু ভি ম্যাক্স সাইন ওমেগা টি, ঠিকই থাকবে, কিন্তু যেহেতু একটু আগে থেকে সেটটা শুরু করেছে, সো তার মানটা হবে প্লাস থেটা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? রেসপন্স পেলে পরের স্লাইডে যাব। এটা মাথায় রাখেন, কিন্তু এটা আমাদের কাজে আসবে, ক্লাসের পরে কাজে লাগবে বলেই এতক্ষণ ধরে এত কথাবার্তা বলছি। সো আমি আবারও ইন নাটশেল ব্যাখ্যা করি। যদি কেউ একটু পরে গিয়ে শুরু করে, এটা কিন্তু পরে শুরু করা, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সে এগিয়ে গেছে, না, সে ডিলে করে শুরু করেছে, তার জিরোতে শুরু করার কথা, সে পরে গিয়ে শুরু করছে। সো দ্যাটস ওয়াই মাইনাস থেটা। আর কেউ যদি জিরোর আগে থেকে শুরু করে দেয়, মানে কোনো দৌড় প্রতিযোগিতায় বন্দুক বাজানোর আগেই হচ্ছে রানার দৌড় শুরু করছে, সো দ্যাটস ওয়াই সে একটা অ্যাডভান্সে থাকবে, এই জন্য তার জন্য প্লাস। ওকে, ইয়েস, থেটা হচ্ছে এখানে আদি দশা। তো সেই জিনিসটাই হচ্ছে আপনাদের এই পরের স্লাইডে ব্যাখ্যা করা হয়েছে, খেয়াল করে দেখেন। এই তিনটা ছবি আপনাদের এখানেও দেওয়া আছে। প্রথমটা আমি যেটা বুঝালাম, সাইন ওমেগা টি, ঠিক আছে। পরেরটা আগে থেকে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই সে একটা প্লাস সাইন যুক্ত করেছে। পরের ছবিটা একটু পিছন থেকে শুরু করেছে, দেরি করেছে, দ্যাটস ওয়াই তার জন্য মাইনাস। সো এই তিনটে জিনিস আমরা একটু মাথায় রাখি, তাহলে পরের অংশগুলো ইজি লাগবে। আমরা পরের স্লাইডে যাই।
এখন কথা হচ্ছে, আচ্ছা এটাও আমি ব্যাখ্যা করে ফেলেছি যে এই যে আলফা সমান সমান ওমেগা টি, এটাও ব্যাখ্যা হয়ে গেছে। এখন আপনাদের জন্য একটা মজার জিনিস, যদি আমরা ভোল্টেজ এবং কারেন্টকে একই সাথে প্রকাশ করি, মনে করেন এটা একটা ভোল্টেজের ইকুয়েশন, আর নীল কালি সবুজ কালি দিয়ে আমি একটা কারেন্টের ইকুয়েশন দিলাম। ওকে, বলেন তো কে এগিয়ে আছে? ভোল্টেজের জন্য সমীকরণটা কি হবে? ভোল্টেজের জন্য সমীকরণটা হবে ভি ম্যাক্স সাইন ওমেগা টি, আর কারেন্টের জন্য সমীকরণটা কি হবে? আই ম্যাক্স সাইন ওমেগা টি, দেন ধরলাম এই অংশটুকুর মান থেটা। ইয়েস, ভেরি গুড, মাইনাস থেটা। খুব সুন্দর, এই দুইটা জিনিস আমরা বুঝতে পারলাম। এই সমীকরণ থেকে এটা ভি এবং এটা আই হলে আমরা বলতে পারি এদের মধ্যে সম্পর্ক এইটা। এখন বলেন তো কে এখানে লিড দিচ্ছে বা কে এগিয়ে আছে? ভোল্টেজ এগিয়ে আছে, সো আমি এটা বলতে পারি ভি লিডস আই, অথবা ভোল্টেজ লিডস আই বা ভোল্টেজ লিডস কারেন্ট বাই থেটা ডিগ্রি। ওকে, এখন যদি এই দুইটা ভাইস ভার্সা করতাম, কোনো কারণে আই এগিয়ে আছে, ভি পিছনে আছে, তাহলে উল্টা হতো, তখন আই এর জন্য প্লাস আসতো। ওকে, এটাও কিন্তু পড়া পসিবল। তুষার ভাই বলছেন লিড জিনিসটা কি? ভাইয়া এতক্ষণ ধরে আমি কি গান গাইলাম আপনাদের সাথে? লিড মানেই তো অ্যাডভান্স, যে এগিয়ে থাকে। তো ভোল্টেজ এগিয়ে আছে না এখানে, দ্যাটস ওয়াই ভি লিডস, সে লিড করতেছে আই কে। এই লিড ওয়ার্ডটা আমি এরপরে আর অনেকবার ইউজ করবো, দ্যাটস ওয়াই এখানে বলে নিলাম। ভি এর পিছু পিছু আই যাচ্ছে, সো দ্যাটস ওয়াই ভি এখানে লিড করছে, নাথিং এলস। ওকে, তাহলে এই জিনিসটা একটু মাথায় রেখেন, কিন্তু এগুলো পরবর্তীতে কাজে আসবে ফেজর ডায়াগ্রাম পড়ানোর সময়। ওকে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। আসেন আমরা আবার একটু সহজ জিনিসে যাই। নর্মাল জিনিস, রেজিস্টর কাকে বলে? ওই যে রোধ, যে সকল কম্পোনেন্ট ইলেকট্রনের গতিপথে বাধা সৃষ্টি করে তাকে রেজিস্টর বলে। অপরিবর্তনশীল রেজিস্টর আছে কিছু, কিছু আছে পরিবর্তনশীল, ওই যে আগের ক্লাসে পড়িয়েছিলাম লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর এলডিআর, সেই জিনিস আর কি। তড়িৎ পরিবাহিতা ওহমের সূত্র পড়ানোর সময় পড়িয়েছিলাম, তড়িৎ পরিবাহিতা হচ্ছে 1/R, মনে আছে? সেই জিনিস, আর কিছুই না। হ্যাঁ শাকিল ভাই, লিডিং ল্যাগিং দশা পার্থক্যের উপর ডিপেন্ড করে, বুঝতেই পারতেছেন এখানে ভি এর দশা হচ্ছে ওমেগা টি, আর আই এর দশা হচ্ছে ওমেগা টি মাইনাস থেটা। সো ভি এর দশা অবশ্যই বড় আই এর থেকে, এই জন্য ভি লিড করছে। আচ্ছা, তো এগুলো বুঝলাম। এখানে কয়েকটা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর উদাহরণ দেওয়া আছে, নিজ দায়িত্বে পড়ে নিবেন। অ্যাম্পলিফায়ার কাকে বলে? যে ডিভাইসের মাধ্যমে কোনো দুর্বল সিগন্যালকে বিবর্ধিত করা হয় তাকে অ্যাম্পলিফায়ার বলে, ব্যাস সংজ্ঞা পড়বেন, আর কিচ্ছু না। আচ্ছা, এনার্জি ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড, এটা সম্পর্কে কার কার আইডিয়া নাই তারা রেসপন্স করেন। কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, আচ্ছা কোনো সমস্যা নাই, তাহলে বুঝিয়ে দিচ্ছি। মনে করেন এটা একটা পরমাণু, এটা পরমাণু নিউক্লিয়াস, টেনশনের কারণ নাই, বুঝিয়ে দিচ্ছি একদম ইজি ওয়েতে। প্রিলিতে পড়েছিলেন অনেকে, তারপর আমি একটু এটা করি, রিমাইন্ডার দিয়ে দিই। তো মনে করেন এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। তো মনে করেন এখানে কিছু ইলেকট্রন ঘুরতেছে, বাইরের কক্ষপথেও কিছু ইলেকট্রন ঘুরে। যাই হোক, এখন কথা হচ্ছে বাইরের যে কক্ষপথটা বা বাইরের যে সর্বশক্তি স্তর বা সর্ববহিস্থ শক্তি স্তর, সেটাকে বলা হয় হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, বা বাংলা করলে পরিবহন ব্যান্ড। কেন পরিবহন ব্যান্ড বলা হয়? কারণ এই স্তরের ইলেকট্রন গুলাই পরিবাহিত হয়ে বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে, দ্যাটস ওয়াই বাইরের গুলাকে দ্রুত বিদ্যুৎ পরিবহনে মানে মোটিভেট করা যায়। ভিতরের যে শক্তি স্তর থাকে সেটাকে বলা হয় হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, বা বাংলায় বললে যোজ্যতা ব্যান্ড। অর্থাৎ এই ব্যান্ডে কতগুলা ইলেকট্রন আছে তার উপর ডিপেন্ড করে যোজনী নির্ধারণ করা হয়। ওকে, যেমন অক্সিজেনের জন্য যোজনী হচ্ছে আপনার কত, 2। তো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এরকম 1s2 2s2
2p4। তো এই যে আপনার 2s2 বা 1s2, এই যে ভিতরের যে যোজ্যতা ব্যান্ডের ইলেকট্রন, সেটার মাধ্যমে তার যোজনী 2 নির্ধারিত হচ্ছে। আর বাইরের যে ইলেকট্রন গুলো আছে সেগুলো হচ্ছে ইলেকট্রন ফ্লো এর মাধ্যমে কারেন্ট ফ্লো বা বন্ধন তৈরিতে সহায়তা করে। সো দ্যাটস ওয়াই বাইরেরটাকে বলছি কন্ডাকশন ব্যান্ড, ভিতরেরটাকে বলছি আপনার ভ্যালেন্স ব্যান্ড। এখন কথা হচ্ছে, কোনো একটা ধাতু বা অধাতু সেটা কি পরিবাহী হবে নাকি অপরিবাহী হবে, সেটা ডিপেন্ড করে হচ্ছে এই দুই ব্যান্ডের উপরে। এই দুই ব্যান্ডের মধ্যে একটা গ্যাপ থাকে যেটাকে ব্যান্ড গ্যাপ বলে। যদি গ্যাপটা এত বেশি হয় যে ইলেকট্রনকে এক্সাইটেড করে বাইরের স্তরে বা ভিতরের স্তরে আনা নেওয়া না করা যায়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী। অর্থাৎ এই দুই ব্যান্ডের মধ্যে তখন গ্যাপটা অনেক বেশি থাকে, চাইলেও কোনো ইলেকট্রন লাফ দিয়ে উপরে যেতে পারে না বা নিচে আসতে পারে না। ওকে। আর কন্ডাক্টর যারা পরিবাহী, তাদের ক্ষেত্রে এই ব্যান্ড গ্যাপটা বলতে গেলে একদমই থাকে না, বরং কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডটা একদম ওভারল্যাপিং করে থাকে বা উপরিপাতিত হয়ে থাকে। ঠিক আছে। ওকে। সো তারা ইলেকট্রন পরিবহনে সহায়তা করে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড গ্যাপটা একটু কম থাকে। কার থেকে কম থাকে? কন্ডাক্টরের থেকে, সরি, ইনসুলেটরের থেকে কম থাকে, কিন্তু কন্ডাক্টরের থেকে বেশি থাকে, মানে মিডিয়াম থাকে। সো এই ব্যান্ড গ্যাপটা আমরা ডোপিং এর মাধ্যমে, যেমন পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করেছিলাম, প্রিলিতে আমরা পড়েছিলাম, সেই পি টাইপ এন টাইপ অর্ধপরিবাহীর মাধ্যমে এই গ্যাপটা আমরা রিমুভ করে দেই। ওকে। না ভাইয়া, ব্যান্ড গ্যাপের ভ্যালু লাগবে না, কোনো দরকার নাই। এক একটা পরমাণুর জন্য ব্যান্ড গ্যাপের ভ্যালু এক এক রকম। লোহার জন্য একটা, তামার জন্য একটা, রূপার জন্য একটা। ঠিক আছে, এটা মুখস্থ করার কোনো দরকার নেই, প্যারা নিয়েন না। আচ্ছা, ঠিক আছে। তো একজন প্রশ্ন করেছেন গ্যাপ মানে কি ডিস্টেন্স। আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন ভাইয়া। আমি আর আপনি পাশাপাশি বসে আছি, আমি আর আপনার মধ্যে একটা গ্যাপ আসছে, এবার বুঝে নেন এই গ্যাপটা কি ডিস্টেন্স কিনা। ওকে। সো এই অংশটুকু তো ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছেন তো কিভাবে হচ্ছে আপনার এই ব্যান্ডগুলা কাজ করে এবং এদের মাধ্যমেই কোনো বস্তু পরিবাহী না অপরিবাহী সেটা ডিপেন্ড করে। সো পরীক্ষায় আসতে পারে এখান থেকে প্রশ্ন, এনার্জি ব্যান্ড বলতে কি বুঝেন। আপনাকে তখন সংজ্ঞাটা দিয়ে এরকম একটা ছবি দিয়ে দিবেন যে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড, এই তিনটা ছবি জাস্ট ছোট করে এঁকে দিবেন। ব্যাস, 2 মার্ক বা 2.5 মার্কের জন্য এনাফ। ওকে। আচ্ছা, একজন ভাইয়া প্রশ্ন করেছেন আমি প্রিলিতে বিজ্ঞান পড়িনি, এটা ছাড়াই 130 প্লাস ছিল। কনগ্রাচুলেশন ভাইয়া। তো এমন অনেকে থাকতে পারে, আপনি বলছেন তাই লেকচার বুঝতে সমস্যা হয়, তো বুঝতেই পারছেন ভাইয়া, এটা তো আমার কিছু করার নাই, মানে আমার সাইড থেকে কিছু করার নাই। আমি ইজিলি পসিবল ওয়েতেই বোঝার চেষ্টা করাচ্ছি বা বোঝানোর চেষ্টা করাচ্ছি। তো আপনি যদি কোনো একটা জিনিস প্রিলিতে ফাঁকি দিয়ে আসেন, এখানে আপনার কষ্ট করতেই হবে, নাথিং টু ডু। সিমিলারলি যে ব্যক্তি প্রিলিতে বাংলা পড়ে আসবে না, তার জন্য এখন বাংলায় অনেক কিছু করতে হবে। তো এইটা এই জন্যই আমরা বলি প্রিলিতে সবসময় রিটেনের জন্য প্রিপারেশন নিয়ে রাখতে বা সব সাবজেক্ট পড়ে যেতে। যারা যারা আমাদের প্রিলির কোর্সগুলো করেছেন এবং আমাকে পেয়েছেন তারা জানেন আমি এই কথাটা প্রতিটা ক্লাসেই বলি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আসি, এই যে একটু আগে ডোপিং এর কথা বললাম, পি টাইপ এন টাইপ, আপনারা এই দুইটা প্রিলিতে কিন্তু পড়েছেন, তারপর আমি একটু হালকা করে ব্যাখ্যা করে দিই যে পি টাইপে কি হয়, এন টাইপে কি হয়। কথা হচ্ছে, যারা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, তাদের মধ্যে ব্যান্ড গ্যাপটা মিডিয়াম থাকে। তো এই মিডিয়াম থাকলেও কিন্তু তারা কোনো কারণে বিদ্যুৎ পরিবহন করতে চায় না। বলে যে গ্যাপ তো আছে ভাই, আমি কিসের জন্য গ্যাপ রিমুভ করব। তখন আমাকে বাইরে থেকে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হয়। কিভাবে ইনফ্লুয়েন্স করে? দুই ওয়েতে করা যায়। মনে করেন সাধারণত এই ধরনের সেমিকন্ডাক্টর ডিভাইস গুলা বা সেমিকন্ডাক্টর যে পরিবাহী গুলা আছে, তারা সাধারণত 4 যোজনী বিশিষ্ট হয়। যেমন সিলিকন, কার্বন, এটসেট্রা। ঠিক আছে। তো নর্মালি সিলিকনকে বাছাই করে নেওয়া হয় এই টাইপের সেমিকন্ডাক্টর ডিভাইস তৈরি করার জন্য। তো মনে করেন সিলিকনের কেলাসের মধ্যে অসংখ্য সিলিকন অণু থাকে, তারা 4টা ইলেকট্রন তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে রেখে দেয়। তো এদের মধ্যে তখন অপদ্রব্য বা ভেজাল হিসেবে কি করা হয় জানেন? কিছু অপদ্রব্য ইনসার্ট করা হয়, দুইটা ওয়েতে করা হয়। একটা হচ্ছে পি টাইপের জন্য, একটা এন টাইপের জন্য। পি টাইপের জন্য যেটা করা হয়, সেখানে 3 যোজনী বিশিষ্ট কোনো অপদ্রব্য ইনসার্ট করা হয়। আর এন টাইপের জন্য করা হয় 5 যোজনী, যাই হোক ওইটা পরের স্লাইডে বলতেছি। তো 3 যোজনী বিশিষ্ট যদি অপদ্রব্য দেই, সাপোজ অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এই টাইপের কোনো অপদ্রব্য দিয়ে দিলাম, তখন কি হয় জানেন? অ্যালুমিনিয়ামের বাইরের স্তরে 3টা ইলেকট্রন আছে। সো এই 3টে দিয়ে সে সিলিকনের, 3টা সিলিকনের সাথে যুক্ত হয়। কিন্তু 4 নাম্বার যে সিলিকনটা আসে, সে বলে প্লিজ গিভ মি ইউর হ্যান্ড। অ্যালুমিনিয়াম বলে আই ডোন্ট হ্যাভ এনি মোর হ্যান্ড, কি করব? তো তখন সিলিকন বলে আমি তো একটা দিয়ে রাখছি, তুমি দিচ্ছ না কেন? অ্যালুমিনিয়াম বলে কিচ্ছু করার নাই, আমার এই জায়গাটা ফাঁকা থাকবে, কারণ আমার 3টা আছে।
তো এই যে একটা হোল ক্রিয়েট হলো, এই জিনিসটা এই পুরো সিলিকন কেলাসের মধ্যে বা ক্রিস্টালের মধ্যে থাকে। আমি যদি অসংখ্য অ্যালুমিনিয়াম অণু এখানে ইনসার্ট করি, অসংখ্য হোল ক্রিয়েট হবে। তো কথা হচ্ছে, এই সিলিকন কেলাসের মধ্যে ইলেকট্রনগুলো কখনোই চায় না কোনো ফাঁকা স্থান থাকুক। তখন কি হয় জানেন, পার্শ্ববর্তী একটা সিলিকন অণু থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এই হোলটা পূরণ করার জন্য চলে আসে। ভালো কথা, পরের উপকার করতে গেছিস, ভালো কথা। কিন্তু পরের উপকার করতে গিয়ে সে যেখান থেকে আসছে সেই জায়গায় একটা হোল ক্রিয়েট করে আসে। তো তখন পাশের ঘরের লোক চলে আসে, সে বলে আমি তোমাকে সহায়তা করব। সে আবার তখন ওই ইলেকট্রনটা তারটা দিয়ে দেয়, কিন্তু আলটিমেটলি তারও একটা হোল ক্রিয়েট হয়। তো এইভাবে কেলাসের মধ্যে ইলেকট্রন একদিকে জাম্প করে আর হোলটা তার বিপরীত দিকে জাম্প করতে থাকে। কাইন্ড অফ ইলেকট্রনের প্রবাহ তৈরি হয়, আলটিমেটলি এখানে কারেন্ট ফ্লো হয় যদি আমরা প্রপার কানেকশন দিতে পারি। এটাই হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টরের থিওরি। আর এন টাইপের জন্য যেটা ছিল আপনারা পড়েছিলেন, এন টাইপের জন্য 5 যোজনী বিশিষ্ট একটা অপদ্রব্য ইনসার্ট করা হতো। যে অপদ্রব্য কি করত, 4টা ইলেকট্রন দিয়ে 4টা সিলিকনের সাথে যুক্ত হতো, ভালো কথা, কিন্তু একটা ইলেকট্রন এক্সট্রা থাকতো। তো আমি যদি এরকম অসংখ্য ফসফরাস বা 5 যোজনী বিশিষ্ট অপদ্রব্য ইনসার্ট করি, তাহলে এই সিলিকন কেলাসের মধ্যে অসংখ্য ইলেকট্রন এরকম মুক্ত অবস্থায় ঘুরতে থাকবে। তো মুক্ত ইলেকট্রন তো এক জায়গায় থাকে না ভাইয়া, সে পরিবহনের মতো বা পরিচলন করতে থাকে। তো এই যে পরিবহন হচ্ছে ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় বা ঘোরাফেরা করছে, এটাই আমাকে কারেন্ট ফ্লোর জন্য একটা ফেভারেবল কন্ডিশন ক্রিয়েট করতে সহায়তা করে। তো এ তখন আমাকে পরিবাহী হিসেবে কিছুটা কাজ করে। এটাই হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টরের থিওরি। সো পি টাইপে হচ্ছে পজিটিভ একটা হোল থাকবে, আর এন টাইপে হচ্ছে নেগেটিভ ইলেকট্রন থাকবে। যারা যারা ভুলে গিয়েছিলেন, ক্লিয়ার? প্রশান্ত ভাইয়া, পি এবং এন এর মিনিং বলে দিলাম, পজিটিভ নেগেটিভ। আচ্ছা, ভেরি গুড। সো পি এবং এন টাইপকে মিলে পি এন জাংশন করা হয়, এবং যেটাকেই আমরা ডায়োড বলি, পিলিতে পড়েছিলাম। এই পি এবং এন টাইপ দুইটা অর্ধপরিবাহী পরস্পরকে কানেকশন দেওয়া হয় এইভাবে, যাকে পিএন জাংশন বলে। সংজ্ঞা আসতে পারে, সংজ্ঞা আসলে সংজ্ঞা লিখে সুন্দর করে ছবিটা দিবেন। এখন কথা হচ্ছে, পিএন জাংশনকে কানেক্ট করলেই কি এরা ইলেকট্রন বা তড়িৎ প্রবাহিত সহায়তা করবে? না, করবে না। তারা এরকম পি টাইপের মধ্যে অসংখ্য হোল থাকে আর এন টাইপের মধ্যে অসংখ্য ইলেকট্রন থাকে। তখন কি করতে হয় জানেন? বাইরে থেকে বায়াসিং করতে হয়। হোয়াট ইজ বায়াসিং? বলছি, ছবি আঁকতে হবে, তা না হলে বায়াসিং বুঝবেন না। বায়াসিং হচ্ছে একটা টেকনিক্যাল টার্ম, যেটার বাংলা মিনিং যদি বা সহজ বাংলায় যদি আমি বলি, বাইরে থেকে তড়িৎ উৎসে সংযুক্ত করা বা তড়িৎ কোষ দ্বারা সংযুক্ত করা। যেমন ধরেন, এটা একটা পি টাইপ, এটা একটা এন টাইপ। পি টাইপে প্রচুর পরিমাণ হোল থাকবে, যেটাকে আমরা পজিটিভ হোল দিয়ে চিহ্নিত করতে পারি। এন টাইপে প্রচুর পরিমাণ ইলেকট্রন থাকবে। তা আপনি কি করলেন, বাইরে দুই প্রান্তকে সংযুক্ত করে দিলেন এরকম একটা তড়িৎ কোষ দিয়ে। এই এই আর এর মিনিং কি বলেন সবাই, দেখি গত ক্লাসের পড়া মনে আছে কিনা। আচ্ছা, ভেরি গুড, মনে আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি যদি প্লাস মাইনাস কানেক্ট দেই, খেয়াল করে দেখেন, এইখানে প্লাস চার্জ আছে। আবার এই পি টাইপের অর্ধপরিবাহীটাতেই কিন্তু ম্যাক্সিমাম জায়গা হোল বা পজিটিভ হোল, তাই না? সো এই প্লাস প্লাস কিন্তু একে অন্যকে বিকর্ষণ করবে। সো এই প্লাসটা কি হবে তখন, বিকর্ষিত হয়ে এই কোণায় গিয়ে সব জড়ো হবে দূরের দিকে, যে চেষ্টা করবে এখানে যে একটা ডিফারেন্স রেখেছি আমি বা একটা গ্যাপ রেখেছি, সেটাকে ওভারল্যাপ করার জন্য, মানে এই অংশে ধাক্কা দিবে, কারণ আমাকে তো এই প্লাসটা বিকর্ষণ করছে। আর এই সাইডে যেহেতু মাইনাস আছে, এন টাইপে প্রচুর পরিমাণ ইলেকট্রন আছে, সো এই মাইনাস মাইনাসকে বিকর্ষণ করে এইখানে সব ঠেলে দিবে। সো আলটিমেটলি এই যে ওয়ালটা আছে, ওয়ালের উপর প্রেসার পড়বে, ওয়ালের গ্যাপ কমে যাবে। তখন কি হবে জানেন, ইলেকট্রন গুলো এইদিকে ফ্লো করবে আর প্লাস গুলো এইদিকে চলে আসবে। আলটিমেটলি এই বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। এটাকেই বলা হয় হচ্ছে পজিটিভ বায়াসিং। বুঝতে পারলাম? এটার মাধ্যমেই আমি তড়িৎ প্রবাহিত করতে পারবো এবং আমি যে কোনো সার্কিটে এটা ইউজ করতে পারবো। এখন আসি নেগেটিভ বায়াসিং। নেগেটিভটা হবে হচ্ছে উল্টা। নেগেটিভের ক্ষেত্রে এখানে পি এখানে এন, আমি যদি বাইরে দিয়ে উল্টা কাজ করি, অর্থাৎ প্লাসের সাথে মাইনাস এবং মাইনাসের সাথে প্লাস কানেক্ট করি, তাহলে এই মাইনাস অংশটা কি করবে, পজিটিভ প্রান্তগুলোকে এই প্রান্তে নিয়ে আসবে। আর সিমিলার প্লাস অংশটা ঋণাত্মক ইলেকট্রনগুলোকে কানেক্ট করে এই দিকে নিয়ে আসবে। সো আলটিমেটলি মাঝের গ্যাপটা আরো বড় হয়ে যাবে। সো কোনো ইলেকট্রনের ফ্লো হবে না,
কারেন্ট প্রবাহিত হবে না। এটাকেই বলা হয় হচ্ছে নেগেটিভ বায়াসিং, বা কোনো কোনো ক্ষেত্রে রিভার্স বায়াসিং বলা হয়। আর পজিটিভ বায়াসিংটাকে অনেক ক্ষেত্রে ফরওয়ার্ড বায়াসিং বলা হয়। ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে চলো, পজিটিভ একটা ব্যাপার। আর নেগেটিভটাকে বলা হয় রিভার্স বায়াসিং, পিছনের দিকে টেনে ধরে। ওকে, বাংলা আছে একটা, বাংলাটা হচ্ছে সম্মুখী ঝোঁক বা সম্মুখী বায়াস। আর নেগেটিভটাকে বলা হয় বিমুখী ঝোঁক বা নেগেটিভ বায়াস। পরীক্ষায় আসতে পারে সম্মুখী ঝোঁক ও বিমুখী ঝোঁক বলতে কি বুঝেন, সুন্দর করে এই দুইটা ছবি আঁকবেন আর এক লাইন করে লিখে দিবেন, ব্যাস আড়াই এর মধ্যে আড়াই কনফার্ম ইনশাল্লাহ। কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ বায়াসিং ইউজ করা হয় ভাই? যেখানে আমি তড়িৎ প্রবাহিত করতে চাই সেখানে ডেফিনেটলি পজিটিভ বায়াসিং ইউজ করব। যেখানে আমার দরকার নাই, আমি কোনো একটা কাট অফ করতে চাচ্ছি বা বর্তনীকে রোধ করতে চাচ্ছি, সেখানে আমি নেগেটিভ বায়াসিং দিব। সহজ হিসাব। ওকে, গুড। এই যে দেখেন, তারপর আপনাদের জন্য ছবি দেওয়া ছিল স্লাইডে, থাকুক। ডায়োড, ডায়োড নিয়ে কিছু বলবো না, এটা নিজেরা পড়ে নিবেন। লাইট এমিটিং ডায়োডটা একটু বলি। লাইট এমিটিং ডায়োডটা হচ্ছে এক টাইপের ডায়োড যেখানে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করা হয়, যেটাকে লেড বাল্ব বলা হয়। ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, এই ব্যাখ্যাটাই সুন্দর করে লিখবেন পরীক্ষায় আসতে আড়াই মার্কের জন্য। ঠিক আছে, এই ছবিটা দিবেন। তো ফরওয়ার্ড বায়াসে কি হয় জানেন? ওই যে সেম কাহিনী, পি গুলো এদিকে যাবে, ইলেকট্রন গুলো এদিকে আসবে এই কানেকশনের জন্য। তখন কি হয় জানেন, এই যে পি টাইপ গুলা এইদিকে চলে যায় এবং ইলেকট্রন গুলো এদিকে গিয়ে হোল গুলাকে পূর্ণ করে না। এই পূর্ণ করার সময় একটা ফোটন বিকিরণ হয়। এই ফোটন বিকিরণটাই হচ্ছে আপনার আলোক শক্তি আকারে তখন চোখে ধরা পড়ে। কারণ আমরা জানি ফোটন মানে হচ্ছে আলোক শক্তি। ওকে, এটা চোখে এসে পড়ে, তখন আমরা দেখি যে সুন্দর আলো বের হচ্ছে। তো লেড বাল্ব গুলাতে এই মেকানিজমে কাজ করে, এবং আপনারা জানেন যে এখন বিভিন্ন জায়গায় এই লেড মনিটর বা এলইডি মনিটর, লেড বাল্ব গুলা কিন্তু এখন স্ট্রিট ল্যাম্প হিসেবেও কাজ করছে। সেখানে সবই হচ্ছে এরকম অসংখ্য পিএন জাংশন বা ডায়োডকে একত্রে কানেক্টেড করে ফরওয়ার্ড বায়াসিং ইউজ করা হয়। সেখানে হচ্ছে যখন ইলেকট্রন হোল একে অন্যকে রিকম্বিনেশন করে বা একে অন্যের জায়গাটা পূরণ করে, তখন কিছু ফোটন নির্গত হয় যেটা আমাকে আলো আকারে দেখতে পাই। ওকে, এই হচ্ছে সিম্পল মেকানিজম। শেষ। জেনার ডায়োড আগের ক্লাসে পড়েছিলাম। জেনার ডায়োডটা হচ্ছে ডায়োডের একটা ভিন্ন রূপ যেখানে একটা ব্রেকডাউন ভোল্টেজ থাকে এবং এটাকে রিভার্স বায়াসে সংযোগ করতে হয়। মনে আছে আগের ক্লাসে আমি যখন পড়িয়েছিলাম ওই যে ভোল্টেজ স্ট্যাবিলাইজার, তখন বলেছিলাম ডায়োডের ফাংশনটা এরকম থাকে প্লাস মাইনাস, কিন্তু জেনার ডায়োডটা থাকে হচ্ছে এরকম, রিভার্স বায়াস থাকে বলেছিলাম মনে হয়। তো সেই জিনিসটা এখানে আছে। ঠিক আছে, জেনার ডায়োডটা হচ্ছে একটু রিভার্স বায়াসে থাকবে এবং এখানে একটা ভোল্টেজ ব্রেকডাউন থাকে। জাস্ট ছবি আঁকবেন, সংজ্ঞা দিয়ে দিবেন, নাথিং এলস। প্রিপারেশন বুকেও সংজ্ঞাটা আছে। আর একটা টপিক, অ্যাম্পলিফায়ার কাপলিং। এটা কোনো পরীক্ষায় আসে নাই, সো আমি একটা ক্রস সাইন দিতে পারি, এটা না পড়লেও চলবে। বাট তারপর আমি আপনাদেরকে সুন্দর করে একটা ব্যাখ্যা দিয়ে বুঝাই দিই। আসেন একটা ছবি আঁকি। মনে করেন এইটা একটা ট্রানজিস্টর। সরি, জাস্ট এ মিনিট। আমি একটা সার্কিট আঁকছি, বোঝার কোনো দরকার নাই ভাইয়া, ব্যস্ত হবেন না। আচ্ছা, আমি একটা ডিসি সিগন্যাল এখানে অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে আর বি, কারণ এটা হচ্ছে সার্কিটের বেস, এটা কালেক্টর, এটা এমিটার। এমিটার কি, বেস কালেক্টর এমিটার তো বুঝেন ট্রানজিস্টরের সেই জিনিসটা। এটা হচ্ছে কালেক্টরের রোধ, এটা হচ্ছে এমিটারের রোধ। তো এই ভোল্টেজটাই হচ্ছে আউটপুট আকারে পাওয়া যাবে। এইখানে যদি আমি একটা আউটপুট চিন্তা করি, মনে করেন এখানে আমি একটা আউটপুট চিন্তা করতেছি, ভি আউট, সেটা পাওয়া যাবে। ঠিক আছে, অ্যাম্পলিফাই আকারে পাওয়া যাবে। আমরা ইঞ্জিনিয়ারিং এ পড়েছিলাম এই জিনিসগুলা। এখন কথা হচ্ছে, মনে করেন আপনি এরকম আরেকটা ট্রানজিস্টর নিলেন। আমি বারবার বলছি ভাইয়া, ছবি দেখে বিভ্রান্ত হয়েন না, বোঝার চেষ্টাও করেন না। আমার লাস্টে যে মেকানিজমটা বলবো সেটা বুঝতে পারেন কিনা সেটা দেখেন। কথা হচ্ছে, মনে করেন এই যে এটা ট্রানজিস্টর নাম্বার 1, এটা ট্রানজিস্টর নাম্বার 2। এখন আপনি করলেন কি, কোনো কারণে এই যে ট্রানজিস্টর নাম্বার 2 তে আপনি একটা ইনপুট দিচ্ছেন না, ট্রানজিস্টরে তো একটা ইনপুট থাকবে, সেই ইনপুটটা আপনি দিলেন না, মনে করলেন এই অংশটা অমিট করে দিলাম। তো আমি ইনপুটটা কোত্থেকে আনবো? প্রথম ট্রানজিস্টরের যে আউটপুট সেটাকে মনে করলাম লাইন দিয়ে টেনে আমি দ্বিতীয় ট্রানজিস্টরের ইনপুট হিসেবে দিয়ে দিলাম।
তাহলে কি এই দুইটা ট্রানজিস্টর জোড়া লেগে গেল না? কি মনে হয় যে প্রথম ট্রানজিস্টরের আউটপুট, সেকেন্ড ট্রানজিস্টরের ইনপুট। এখন আমি আর একটু শয়তানি করলাম, এই যে সেকেন্ড ট্রানজিস্টরের আউটপুট সেটাকে টেনে আর একটা 3 নাম্বার ট্রানজিস্টরের ইনপুট বানায় দিলাম, করতে পারি চাইলে, কোনো আপত্তি নাই। তো এরকম যদি আমরা একটার পর একটা সাথে এরকম কানেক্ট করে দেই, এটাকেই বলা হয় হচ্ছে কাপলিং করা। সোজা বাংলায় ম্যারিড কাপল বলি না, যে দুইজনের হাত একত্রিত করে দেওয়া, তো সেই অবস্থা আর কি। ওকে, কাপলিং করা মানে দুইটাকে একসাথে জোড়া দেওয়া। অর্থাৎ প্রথম ট্রানজিস্টরের আউটপুটটা পরের ট্রানজিস্টরের ইনপুট, তারপরের ট্রানজিস্টরের ইনপুট পরের ট্রানজিস্টরের আউটপুট, এইভাবে কাপলিং করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। এটা ভিন্ন ভিন্ন জায়গায় ইউজ করা হয়, কারণ অনেক ক্ষেত্রে একটা মাত্র অ্যাম্পলিফায়ার দিয়ে প্রপার অ্যাম্পলিফিকেশন বা বিবর্ধন পাওয়া যায় না। সে জায়গায় কয়েকটা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে বা মাল্টি স্টেজের মাধ্যমে হচ্ছে অ্যাম্পলিফিকেশন করা হয়, সেটাকেই মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার বলে। ওকে, এটাকেই কাপলিং করা বলে। সো আমার কথা হচ্ছে, এই যে আমি কাপলিংটা সার্কিটেকে বুঝালাম, এটা আপনারা তো বোঝার জন্য বুঝতে পারলেন, বাট এটা ছবিতে দিবেন না যদি কাপলিং এর সংজ্ঞা আসে। দিবেন হচ্ছে এই ক্যাসকেড পদ্ধতি, ক্যাসকেড পদ্ধতিতেই কাপলিংটা করা হয়, এটাকে ক্যাসকেড মেকানিজম বলে। ইংলিশটা হচ্ছে এরকম, ক্যাসকেড। এই দেখেন, ইনপুট প্রথম স্টেজ, কাপলিং ডিভাইস দ্বিতীয় স্টেজ, কাপলিং ডিভাইস তৃতীয় স্টেজ, তারপরে কি আউটপুট। সোজা বাংলা এটা হচ্ছে আপনার ব্লক ডায়াগ্রাম। পরীক্ষায় আসলে এইটা দিবেন। ক্লিয়ার? এনি কনফিউশন? এখানে সিরিজ প্যারালালের কোনো ব্যাপার না, এখানে আপনি যে কোনো একটা ইনপুট যে কোনো একটা আউটপুটে দিতে পারেন, এখানে সিরিজ প্যারালাল ডাজন্ট ম্যাটার। ওকে, আমার মনে হয় আমাদের একটা ব্রেক নেওয়া প্রয়োজন, বাট ব্রেকের আগে আমি একটু অসিলেটরটা বুঝাই দিই, তারপর ফেজর নিয়ে শুরু করব ঠান্ডা মাথায়। অসিলেটর নিয়ে একটা প্রশ্ন 35তম বিসিএস এসেছিল না 36তমতে যেন, প্রশ্নটা এরকম ছিল, অসিলেটর কাকে বলে, এর বৈশিষ্ট্য লিখুন। এখন আমি আপনাদেরকে সুন্দর ভাষায় বলি, ছবির দিকে তাকায় না, আমার কথাগুলো শোনেন। অসিলেটর বা অসিলেটিং মানে এটা একটু চিন্তা করেন, এটার যদি বাংলা বলি সেটা হচ্ছে দোদুল্যমান বা দোলায়মান। কোনো একটা জিনিস মনে করেন আপনি এরকম দুলতে দিলেন, সাপোজ নিচের দিকে একটা আঘাত প্রয়োগ করলেন, তো সেটা মনে করেন দুলতে শুরু করলো, এরকম করতে 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 কিন্তু একসময় দোলাটা বন্ধ হয়ে সে থেমে যাবে, তাই না? রকিং চেয়ার আপনি কি করেন, রকিং চেয়ারে আপনি হেলান দিয়ে আস্তে করে উঠে গেলেন, সে কি হবে, সামনে আসবে পিছনে যাবে, সামনে আসবে পিছনে যাবে, কিন্তু করতে করতে সে কি আনলিমিটেড এটা চলতে থাকবে? চলতে থাকবে না। কোনো না কোনো এক সময় গিয়ে রকিং চেয়ারটা সোজা হয়ে আগের অবস্থান বা স্থির অবস্থানে চলে আসবে। তো এই যে একটা জিনিসকে দোলায়মান করা বারবার, তো দোলায়মান করলে কি হয়, তার কি দিক পরিবর্তন হয় না? খেয়াল করেন তো, এই যে রকিং চেয়ার সোজা ছিল, পিছনে হেলান দিছি, পিছনে আসছে, তারপর সামনে আসছে, পিছনে আসছে, সামনে আসছে, মানে একদিকে প্লাস একদিকে মাইনাস, একদিকে প্লাস একদিকে মাইনাস। সিমিলার কোনো কিছুকে, একটা বলকে, একটা ক্রিকেট বলকে আপনি নিচের দিকে জোরে বাউন্স করলেন মনে করেন, ভূমিতে বলটা আঘাত পেয়ে একবার উঠবে, তারপর নামবে, উঠবে নামবে করতে করতে কিন্তু সে একসময় থেমে যাবে। এখানেও কিন্তু তার দিক পরিবর্তন হচ্ছে, একবার প্লাস একবার মাইনাস, একবার প্লাস একবার মাইনাস। সো অসিলেটর কিছুই না, অসিলেটর হচ্ছে এমন একটা ইলেকট্রিক সার্কিট ডিভাইস যেটা এরকম কোন একটা কারেন্টের দিক পরিবর্তন করে দিবে। অর্থাৎ কারেন্টের দিক পরিবর্তন করলে কি হয়, একটা ডিসি কারেন্ট এসি হয়ে যাবে, এবং সেটা হচ্ছে ডায়োডের উল্টা। দেখেন তো ডায়োডের রিভার্স কিনা। ডায়োড কি করে, এসি কে ডিসি করে, একমুখী করে, কিন্তু অসিলেটর হচ্ছে উল্টা করে। একটা নর্মাল সুন্দরভাবে অগ্রসর হওয়া ডিসি কারেন্টকে সে অসিলেটিং এর মাধ্যমে এসি কারেন্টে পরিবর্তন করে, সেটাই হচ্ছে আপনার অসিলেটর। এটা কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, যে কোনো পাওয়ার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ক্লিয়ার? আগে মেকানিজম বুঝেন ভাই, তাইলে সংজ্ঞা নিজের মতো লিখতে পারবেন। এই মেকানিজম ভাই জীবনেও বই পড়লে বুঝবেন না, কোনো কিছু পড়লে বুঝবেন না, কথাগুলো ভালো করে শুনেন। আচ্ছা, তো এটার জন্য একটা ব্লক ডায়াগ্রাম লাগবে। আপনাকে যদি অসিলেটরের সংজ্ঞা জিজ্ঞেস করে, সুন্দর করে এক লাইনে সংজ্ঞা দিবেন, দেওয়ার পর তার বৈশিষ্ট্য বলবেন। বৈশিষ্ট্য হচ্ছে ডিসি এনার্জিকে এসি এনার্জিতে পরিবর্তন করে, 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য, এখানে একটা ফিডব্যাক সার্কিট থাকে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই ফিডব্যাক সার্কিট আবার কি? ফিডব্যাক সার্কিটটা যদি বুঝাতে যাই অনেক কথা বলতে হবে, বাট একটা সহজ ভাষায় ফিডব্যাক সার্কিটটা আপনাদেরকে বুঝিয়ে ব্রেকে চলে যাব। দাঁড়ান বলতেছি।
মনে করেন আপনি একটা সার্কিট দিয়ে সাপোজ কোনো কিছুর মাধ্যমে একটা আউটপুট পেলেন। তো এই আউটপুটটা যদি কোনো কারণে আপনি আবার টেনে নিয়ে কোনো একটা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে আবার ইনপুটের সাথে যোগ করে দেন একটা সামেটরের মাধ্যমে, অর্থাৎ আপনি ইনপুট দিচ্ছিলেন সাপোজ ভি ভোল্টেজ, আউটপুটে পেলেন ভি নট, আপনি দেন একটা অ্যাম্পলিফায়ারের মাধ্যমে ভি নট কে সামথিং পরিমাণ বিবর্ধিত করে, ধরেন 2 ভি নট আকারে বিবর্ধিত করলাম, দ্বিগুণ করেছি, সহজ বাংলায় বলি, দেন আপনি আবার ইনপুটের সাথে যুক্ত করে দিলেন, তাহলে কি হয়ে যাবে, ভি প্লাস 2 ভি নট হয়ে যাবে না? দেন সেটা আবার আউটপুটে পাবো, দেন এটাকে আবার দ্বিগুণ করে আবার আনতে হবে। সো প্রতিনিয়ত কিন্তু আমার আউটপুটটা বাড়ছে, ইনপুটটাও বাড়ছে, এটাকেই ফিডব্যাক সার্কিট বলা হয়। অর্থাৎ জিনিসটাকে নতুন করে ফিড করছেন বা খাওয়াচ্ছেন, আবার ব্যাক এন্ডে এনে জিনিসটাকে ফিডিং দিচ্ছেন, সোজা বাংলায়। ক্লিয়ার? সো এই কারণেই নর্মাল একটা কারেন্ট বারবার যখন তার মানটা বাড়াবেন এরকম করে আপ ডাউন করতে থাকবে, অর্থাৎ জিনিসটা এসিতে পরিণত হবে, অসিলেটিং করবে। তাহলে আমরা যদি বৈশিষ্ট্য জিজ্ঞেস করে আমরা বলবো ডিসি কে এসিতে পরিণত করে, 2 নম্বর হচ্ছে একটা ফিডব্যাক সার্কিট থাকে। ওকে, ব্যাস এই দুইটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য। তো অসিলেশনের আবার 2 রকম প্রকারভেদ আছে। কোন অসিলেশন আছে এরকম রাবার বলের মতো বা ইজি চেয়ারের মতো একসময় থেমে যায়, আর কোন কোন অসিলেশন আছে কখনো থামে না। এর উপর ডিপেন্ড করে দুই টাইপের অসিলেশন আছে। একটা হচ্ছে ডাম্পড, ডাম্পড মানে একসময় ডাম্পড হয়ে যাবে বা ডাম্পিং এ পরিণত হবে, মানে ফেলে দেওয়া হবে। আর একটা হচ্ছে আনডাম্পড, মানে যেটা কখনো ডাম্পড হবে না। বলেন তো, এই যে রকিং চেয়ারে দোল খেতে খেতে একসময় রকিং চেয়ার থেমে যায়, এটাকে কোন অসিলেশন বলে, ডাম্প নাকি আনডাম্পড, কি মনে হয়? সবাই বুঝে গেছেন, ডাম্পড। আর আপনি রকিং চেয়ারে বসা অবস্থায় দোল খাচ্ছেন, সেটা কোন অসিলেশন হবে? আপনি উঠেন নাই রকিং চেয়ার থেকে, আনডাম্পড, বিকজ আপনি স্টিল ওটাকে কন্টিনিউ করছেন। ওকে, ভেরি গুড। তাহলে যদি ডাম্পড এবং আনডাম্পডের ছবি বলা হয়, তাহলে সুন্দর করে এই ছবিটা দেওয়া যায় যে এক্স অক্ষ বরাবর টি, ওয়াই অক্ষ বরাবর কোনো ই বা আই দিলাম, সেটা কিরকম হবে, সময়ের সাথে ধীরে ধীরে একসময় জিরোতে পরিণত হবে। অর্থাৎ এটাই হচ্ছে আপনার ডাম্পড অসিলেশন। আর আনডাম্পটা হচ্ছে সময়ের সাথে একই রকম ভাবে চলতে থাকবে, একটা সাইন ওয়েভের মতো। এটা হচ্ছে আনডাম্পড। সো অসিলেশন ক্লিয়ার? শাকিল ভাই, বাক ফাংশন, বুস্ট ফাংশন কোনো দরকার নেই, আপনার সিলেবাসে নাই, কেন পড়বেন? এটা তো ইঞ্জিনিয়ারিং টপিক ভাইয়া, এগুলো কোনো দরকার নাই। আচ্ছা, রিয়েল লাইফের ব্যবহার চাচ্ছেন, ঠিক আছে। এখন রিয়েল লাইফের ব্যাপারটা হচ্ছে কোনো কোনো জায়গায় এমন কিছু অসিলেশনের প্রয়োজন হয় বা এসি কারেন্টের প্রয়োজন হয়, যেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফিক্সড অ্যামাউন্টে রাখতে হয়। যে আমি ওখানে নির্দিষ্ট সময় পর্যন্ত একটা ফিক্সড এসি কারেন্ট সাপ্লাই দিব, বাট আমার এসি কারেন্টের সোর্স নাই, আছে ডিসি কারেন্ট সোর্স। তো ডেফিনেটলি সেখানে আমি একটা আনডাম্পড অসিলেটর ইউজ করব, যেটা আমাকে নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত সাপ্লাই দিবে। কোনো কোনো জায়গায় এরকম প্রয়োজন হতে পারে যে আমার এসি কারেন্ট দরকার, বা সেটা একটা যে কোনো একটা ওয়েতে এটার ভ্যালুটা পরিবর্তন হবে, অর্থাৎ প্রথমে বেশি পরে কম, সেক্ষেত্রে ডাম্প অসিলেশন ইউজ করা হবে। ওকে। আরিফুল ভাই আইপিএস এর কথা বলেছেন, হ্যাঁ আইপিএস বা ভোল্টেজ স্টেবিলাইজার, এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই টাইপের আনডাম্প অসিলেশন ইউজ করা হয়। ওকে, তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় আপনাদেরকে আমি একটা ব্রেক দিয়ে দিব, 3 থেকে 4 মিনিটের ব্রেক দিলাম। ব্রেকের পর আপনাদের পড়ানোর মতো টপিক আছে মেইনলি একটাই, যেটা নিয়ে মোটামুটি ½ টাইম লাগবে আমার, সেটা হচ্ছে ফেজর এবং আরএলসি সার্কিট। সবাই মাথা ঠান্ডা করে আসেন, 3-4 মিনিট পর আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা হবে। এরপর রেডিও, টিভি, রাডারের ব্লক ডায়াগ্রাম দেখালে আপনাদের টপিক মোটামুটি আজকে শেষ। সো ফেজর অ্যান্ড আরএলসি ভালো করে মাথা ক্লিয়ার রাখেন, এটার জন্য যে মেকানিজম গুলো বুঝতে হবে সেটা আমি ক্লাসের শুরুতে আপনাদেরকে পড়ায় আসছি। ওকে, সো ওই জিনিসগুলো জাস্ট অ্যাপ্লাই করব। 3 মিনিট পর কথা হচ্ছে। থ্যাংক ইউ।
ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম বিরতির পরে। 3 মিনিট বলেছিলাম, বাট 5 মিনিট হয়ে গেছে। আশা করি সবার মাথা টাথা ঠান্ডা আছে। ওকে, তাহলে আমরা শুরু করে দেই, কি বলেন? আচ্ছা, শুরু করার আগে একটু বলে রাখি, ফেজর ডায়াগ্রাম নিয়ে এই পর্যন্ত তেমন কোনো প্রশ্ন প্রিভিয়াস কোনো ইয়ারে আসেনি। শুধুমাত্র একটা প্রশ্ন আরএলসি সার্কিট নিয়ে এসেছিল, সেটাতেও আপনার সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ বা রেজোন্যান্সের মানটা বের করতে বলেছিল। এছাড়া কোনো প্রশ্ন আসেনি। সো আই হোপ সামনের দিনে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, বাট স্টিল আমাদের একটু আইডিয়া নিয়ে যেতে হবে। তো যে বেসিক আইডিয়াটুকু না নিলেই নয়, সেটুকুই আজকে আমি বলবো, এর বাইরে কিছু বলবো না। বিকজ এটার অনেক ডিপ আছে, অনেক চাইলে অনেক ডিপে গিয়ে এটা পড়া যায়, কিন্তু আমি ওই পর্যন্ত যাবো না বা দরকারই হবে না, কারণ আপনার সিলেবাসই এত কিছু নাই। শুধু ফেজর ডায়াগ্রাম টপিকটা দেওয়া আছে, সেই টপিক আপনি কতটুকু পড়বেন ইটস এন্টায়ারলি আপ টু ইউ, বাট স্টিল আমাদের একটু বেসিক আইডিয়া নিয়ে গেলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমি শুরু করি। তো আপনারা তো মনে হয় বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা সম্পর্কে একটা আইডিয়া আছে। এই যে আই সমান সমান √(-1), এটা সম্পর্কে তো মনে হয় আইডিয়া আছে, তাই না? যেমন কোন একটা জটিল সংখ্যাকে আমি কিন্তু প্রকাশ করতে পারি x+i(y) আকারে, তাই না? যে এখানে এক্স অংশটা হচ্ছে বাস্তব পার্ট বা রিয়েল পার্ট, আর ওয়াই অংশটা হচ্ছে ইমাজিনারি পার্ট বা কাল্পনিক পার্ট। স্লাইডের দিক তাকায়েন না, আমার কথাগুলো শোনেন এবং আমার লেখাগুলো খেয়াল করেন। উপরের কথাটা ভুলে যান, এই স্লাইডের দিকে তাকানোরই দরকার নাই, জাস্ট আমার লেখাগুলো দেখেন। তো কথা হচ্ছে, যে কোনো একটা সার্কিটে যখন আপনি শুধুমাত্র রেজিস্ট্যান্স ইউজ করবেন, রোধ ইউজ করবেন, তখন আমাকে সে একটা বাধা দিবে আর এর কারণে, যেটা ভি সমান সমান আই আর ওহমের সূত্র দিয়ে বের করা যায়। কিন্তু যখন আপনি কোন একটা সার্কিটে আরো দুইটা এলিমেন্ট আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে বাধা প্রদান করে বা আমাদের বিভিন্ন সার্কিট ইউজ করতে হয়, যেমন একটা হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর হচ্ছে চার্জ সংগ্রহ করে রাখে, তাই না? ক্যাপাসিটর কি জিনিস মনে আছে তো সবার? ক্যাপাসিটর হচ্ছে ধারক। ক্যাপাসিটেন্স হচ্ছে ধারকত্ব বাংলা বললে। ধারক কি করে? চার্জ সংগ্রহ করে রাখে বা সঞ্চিত করে রাখে, পরবর্তী সময় সেই চার্জটা ধীরে ধীরে মানে সে প্রোভাইড করে। ক্যাপাসিটর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইলেকট্রিক্যাল সকল ইকুইপমেন্টেই আছে। তো সব থেকে বড় উদাহরণটা হচ্ছে এই ফ্যানে। ফ্যান কোনো কারণে যদি নষ্ট হয়ে যায়, সবার আগে আমরা বলি যে ক্যাপাসিটরের মানটা কমে গেছে বা ক্যাপাসিটর নষ্ট হয়ে গেছে। দেখবেন দীর্ঘদিন ফ্যান চলতে চলতে ফ্যানটা আস্তে আস্তে স্লো হয়ে যায়। কেন হয়? কারণ ক্যাপাসিটর যে চার্জ ধরে রেখে প্রোভাইড করতো, সময়ের সাথে সাথে সেই চার্জ ধরে রাখার ক্যাপাবিলিটি কমে যায়, ডিকে বলা হয় যেটাকে, বা ক্ষয়ে যায় এই ক্যাপাসিটেন্সের মানটা। দ্যাটস ওয়াই ফ্যান স্লো হয়ে যায়। তো এই ক্যাপাসিটরটাও আমাদের সার্কিটে ইউজ করা হয়। তো ক্যাপাসিটরও কিন্তু একটা তড়িৎকে বাধা দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে আরেকটা আমাদের জিনিস আছে, যেটা হচ্ছে ইন্ডাক্টর। আরেকটা ইলেকট্রনিক কম্পোনেন্ট আছে যেটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। ইন্ডাক্টর কি জিনিস? ইন্ডাক্টরের বাংলা হচ্ছে আবেশক। ওই যে একটা কুণ্ডলী পেঁচানো তারের মতো, এটা হচ্ছে ইন্ডাক্টরের সাইন। এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হলে আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো তৈরি হয়, ঠিক আছে? সে হচ্ছে এনার্জি স্টোর করে কারেন্টের রূপে, ঠিক আছে? সে হচ্ছে এনার্জি স্টোর করে কারেন্টের রূপে, এও কিন্তু কারেন্ট প্রবাহকে বাধা দেয়। তো কথা হচ্ছে, ক্যাপাসিটর সবসময় ডিসি কারেন্টকে বাধা দেয়, এসি কারেন্ট হলে তাকে প্রবেশ করতে সহায়তা করে। এটা ক্যাপাসিটরের ধর্ম। কেন হয় আমি এত ব্যাখ্যায় যাচ্ছি না, মনে রাখেন ক্যাপাসিটর ডিসি কারেন্টকে সবসময় প্রবেশ করতে বাধা দিবে, ঠিক আছে? এসি কারেন্টকে সুন্দর করে প্রবেশ করতে সহায়তা করবে। আর ইন্ডাক্টরের ক্ষেত্রেও হচ্ছে কাইন্ড অফ সিমিলার জিনিস, ইন্ডাক্টরও কারেন্টকে বাধা প্রদান করে। এখন আসেন, এই দুইটা স্লাইডে আমাদের কিছু বুঝার নাই, এই দুইটা স্লাইড আমরা পড়বো না, আমি ক্রস দিয়ে রাখছি। কিছু বেসিক কথাবার্তা বললাম, এখন সেই বেসিক কথাবার্তার আদলে আমরা তিনটা সার্কিট পড়বো, যে সার্কিটগুলো আপনাদের বইতে নাই বা স্লাইডে নাই। সেই সার্কিটগুলো আসেন একটু আমি পড়িয়ে দিই। সহজ সহজ সার্কিট পড়াবো ভাই, টেনশন করার কোনো কারণ নাই। আমরা তিনটা সার্কিট পড়বো, একটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট, একটা ইন্ডাকটিভ সার্কিট, একটা ক্যাপাসিটিভ সার্কিট। আসেন, প্রথমে হচ্ছে রেজিস্টিভ সার্কিট। একটা ছবি আঁকি, ছবি আঁকতে তো কষ্ট হওয়ার কথা না। মনে করেন এটা একটা রেজিস্টিভ সার্কিট, যেখানে শুধুমাত্র একটা রেজিস্টার দেওয়া আছে। এই সাইনটা দিয়ে কি বোঝানো হয় জানেন? এই সাইনটা দিয়ে বোঝানো হয় হচ্ছে এখানে একটা সাইনুসয়েডাল ওয়েভ দেওয়া হয়েছে, এবং সাইনুসয়েডাল ওয়েভ দেওয়া মানেই হচ্ছে এটা একটা এসি ইনপুট, এখানে কিন্তু ডিসি ইনপুট দেওয়া হয়নি। ওকে, তার মানে দিক পরিবর্তন করবে, ভালো কথা। তাহলে ধরলাম এটার মান হচ্ছে ভি। তো আমি কি বলতে পারি যে ভি সমান সমান হচ্ছে ভি এম সাইন ওমেগা টি, বলতেই পারি, কারণ আমি তো জানি না যেটা কোন ফেজে আছে। তো আমি 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে ধরে নিতে পারি চাইলে। তো এটার আর এর মান হচ্ছে আর। তো এখান থেকে কি আমি আই এর মান কি লিখতে পারি দেখেন তো?
ভি বাই আর সমান সমান ভি এম সাইন ওমেগা টি ডিভাইডেড বাই আর। তো এখান থেকে সাইন ওমেগা টি কে আলাদা করলে ভি এম বাই আর দিয়ে কি প্রকাশ করতে পারি এখানে? বলেন, ভি এম বাই আর দিয়ে কি প্রকাশ করা যায়? আই এম। থ্যাংক ইউ, দুই একজন বলেছেন। আই এমটা কিছুই না ভাইয়া, আই আই এর একটা ইকুয়েশন আমি ডিরাইভ করলাম যেখানে আই এমটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। ওকে, ওকে, ভেরি গুড। তো খেয়াল করে দেখেন এখানে ভি সমান সমান ভি এম সাইন ওমেগা টি, আই সমান সমান আই এম সাইন ওমেগা টি। আমি যদি এই দুইটাকে একটা লেখচিত্রের মাধ্যমে আঁকি বা গ্রাফের মাধ্যমে আঁকি, ভি কে মনে করলাম এঁকে দিলাম ভি সমান সমান সাইন ওমেগা টি। ওকে, এবার আমি আই কে আঁকবো। কোন বিন্দু থেকে শুরু করব সবাই বলেন? এটা 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। বলেন কোন ডিগ্রি থেকে শুরু করব? এটার মাধ্যমে বুঝতে পারবো ক্লাসের শুরু জিনিসপত্র আপনাদের মাথায় আছে কিনা। মুজাহিদ ভাই হয় নাই, বাকিরা বলেন। মিনহাজ ভাই হয় নাই, আরিফুলও হয় নাই, দেখি বলতে থাকেন। আচ্ছা, রহিম ভাই হয় নাই, সুদীপ্ত ভাইও হয় নাই, ম্যাক্সিমাম ভুল করছেন। ঠিক আছে, সমস্যা নাই, দুই একজন কারেক্ট আছেন, দুই একজন বলতে মানে পার্সেন্টেজ হিসাব করলে। আপনারা কেন জিনিসটা বুঝতেছেন না একটা জিনিস খেয়াল করেন, ধরতে পারেন নাই। ভি এম সাইন ওমেগা টি, আই এম সাইন ওমেগা টি, আমার সবকিছু ডিপেন্ড করবে এই ওমেগা টির সম্পর্ক দিয়ে বা ফাই এর সম্পর্ক দিয়ে। ফাইভ সমান সমান ওমেগা টি ছিল, দুইটার ফাই এর মান সেম। তাহলে কেন বলতেছে 90 ডিগ্রি পিছনে, 90 ডিগ্রি সামনে, একটু পেছনে, লেফট থেকে? কেন এই কথাগুলো আসবে? দুইটার মধ্যে কি কোনো দশা পার্থক্য আছে? এবার বলেন। দুইটার মধ্যে কোনো দশা পার্থক্য নাই, এরা সেম দশায় আছে। ফেজ ডিফারেন্স 0। ঠিক আছে, সো এরা সেম জায়গা থেকে শুরু হবে। কিন্তু আই এর মানটা আমি একটু কম দিয়ে প্রকাশ করব। আপনাদের কাছে প্রশ্ন, কেন আই এর মানটা কম হবে? দেখি আপনাদের কমন সেন্স কি বলে। এটা কমন সেন্সের একটা অ্যান্সার। উপরেরটা ভি, নিচেরটা আই। না ভাইয়া, প্রশান্ত ভাই, এখানে ভি লিড ল্যাগের কোনো ব্যাপার না। লিডিং, এখানে কেউ কাউকে লিড করছে না, দুজনেই একই ফেজে আছে। হ্যাঁ, ম্যাক্সিমাম কারেক্ট অ্যান্সার দিয়েছেন 99%। সেটা হচ্ছে এই যে আর দিয়ে ভাগ করে দিয়েছি, আর দিয়ে ভাগ করলে কারেন্টের ভ্যালু তো কমে যাবে, তাই না? তো কমে যাওয়ার কারণেই হচ্ছে আপনার আই এর মানটা একটু ছোট হয়েছে, আই ম্যাক্স ছোট, অন্যদিকে ভি ম্যাক্সটা বড়। আচ্ছা, তাহলে একটু বলেন তো পি সমান সমান কি হবে এখান থেকে? আমি কি এটা বলতে পারি যে ভি ম্যাক্স ইন্টু আই ম্যাক্স ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি, দুইটা সাইন ওমেগা টি গুণ করলে সাইন স্কোয়ার ওমেগা টি হয়ে যায়? বলতে পারি। পাওয়ার, এই সার্কিটের একটা পাওয়ার আছে না, সেটা একটা পাওয়ার প্রোভাইড করবে আমাকে, বলতে পারি। তো ওমেগা টির মান যদি 0 ধরি, তো সাইনের মান ম্যাক্সিমাম 1 হয়। মানে ওমেগা টির মানটা যদি আপনি 90 ধরেন, সরি 0 না, তাহলে সাইনের ম্যাক্সিমাম মানটা 1 হয়। সো ম্যাক্সিমাম মান বা পি ম্যাক্সটা হবে হচ্ছে ভি ম্যাক্স ইন্টু আই ম্যাক্স, যেটা আমি এই গ্রাফে প্রকাশ করতে পারি। ভি এবং আই গুণ করলে পি এর মানটা হয়ে যাবে কিন্তু আর একটু বড়, কিন্তু একই ফেজে থাকবে, কারণ পি হচ্ছে এই দুইটার গুণফল। বুঝতে পারলাম সবাই? কত সুন্দর জিনিস দেখেন, পি ম্যাক্স, ভি ম্যাক্স, আই ম্যাক্স। কি কঠিন কোনো ব্যাপার বলেন তো এই রেজিস্টিভ সার্কিটটা? আপনাদের জানা থিওরেমের কোনো বাইরের কিছু বলি নাই। তো এইটাই হচ্ছে মোস্ট পসিবল ওয়েতে বা ইজিয়েস্ট ওয়েতে ব্যাখ্যা করা। এইটাই হচ্ছে রেজিস্টিভ সার্কিট। ওকে, এরকম আমরা আরো দুইটা সার্কিট পড়বো, জাস্ট এ মিনিট। তার আগে আমাদের ফেজর ডায়াগ্রাম জিনিসটা একটু ব্যাখ্যা করতে যাচ্ছি। এটা অনেকের কাছে একটু কনফিউজিং লাগতে পারে, বাট দেখেন খেয়াল করে, হোয়াট ইজ ফেজর ডায়াগ্রাম? ফেজর ডায়াগ্রামটা হচ্ছে, আমি যে আগের স্লাইডে এই যে গ্রাফের মাধ্যমে সাইনোসয়েডাল কার্ভের মাধ্যমে হচ্ছে পি ভি আই এদেরকে প্রকাশ করেছি, ফেজর ডায়াগ্রামটা হচ্ছে সাইনোসয়েডাল কার্ভ না, একটা স্ট্রেট লাইনের মাধ্যমে ভোল্টেজ এবং কারেন্টের আপাত অবস্থানকে প্রকাশ করা হয়। আমি আবারও বলছি, ফেজর ডায়াগ্রামের মাধ্যমে ভোল্টেজ এবং কারেন্টের আপাত অবস্থানকে প্রকাশ করা হয়। তো এখানে ফেজর ডায়াগ্রাম আঁকার জন্য
একটা প্রথম স্টেপ হচ্ছে যে কোনো একটাকে বেস ধরতে হবে। নর্মালি ভি কে বেস ধরা হয়, দেন বেজের সাপেক্ষে আই কে প্রকাশ করতে হয়। এই হচ্ছে দুইটা স্টেপ। একটা একে দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। মনে করি এই হচ্ছে স্ট্রেট লাইন, লম্ব, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর। তো আমি ধরলাম বেস ভি, যেহেতু বেস তাকে আমি এক্স অক্ষ বরাবর ধরলাম, ধরলাম এই দিকে হচ্ছে ভি। তাহলে আপনারা বলেন তো আই কোন দিকে থাকবে? ভি এবং আই এর মধ্যে দশা পার্থক্য কত? আই ডিফারেন্স কত ভি এবং আই এর মধ্যে? আবার একজন বলতেছেন 90 ডিগ্রি। ভাই এতক্ষণ কি বললাম আপনাদেরকে? 0 ডিগ্রি? এখান থেকে 90 ডিগ্রি কোত্থেকে আসলো ভাই? আগের স্লাইডটা দেখেন। 0 ডিগ্রি বলেই তো দশা পার্থক্য সেম হওয়ার কারণে হচ্ছে আপনারা একই বিন্দু দিয়ে প্রতিবার তারা গিয়েছে। তাদের ভ্যালুটা ভিন্ন হতে পারে কিন্তু দশা পার্থক্য সেম। দশা পার্থক্যের সাথে অ্যামপ্লিটিউডের কোনো সম্পর্ক নাই, অ্যামপ্লিটিউড সম্পূর্ণ অন্য জিনিস। আচ্ছা, তাহলে যেহেতু এখানে দশা পার্থক্য হচ্ছে আপনার 0, তাহলে আমি যে আই কে লিখবো, আই কে কোন দিকে লিখবো? ভি এবং আই এর মধ্যে কোনো দশা পার্থক্য নাই, তাহলে ভি এবং আই প্যারালাল। তো প্যারালাল না করে আমি একটার একটার উপরে ওভারল্যাপ করে দিতে পারি, এটা হচ্ছে আই। ওকে, এই হচ্ছে নীল দিয়ে আই আর লাল দিয়ে ভি। এইটাই হচ্ছে আপনার রেজিস্টিভ সার্কিটের ফেজর ডায়াগ্রাম, যেটা আমরা কেবল সার্কিটটা আঁকলাম। এই সার্কিটের ফেজর ডায়াগ্রাম এইটাই অ্যান্সার। বলেন কঠিন লাগে কিনা? আচ্ছা, কঠিন লাগার কোনো অপশন নাই কারণ সহজ হইতেই বলছি। ওকে, এইটাই ফেজর ডায়াগ্রাম। আসেন এবার একটা ইন্ডাকটিভ সার্কিট আঁকি। তিনটা সার্কিট এক এক করে পড়াই, তারপরে এগুলার সবগুলাকে মিলিয়ে আরএলসি সার্কিট পড়াবো। ওকে, ইন্ডাকটিভ সার্কিট খেয়াল করেন। এক্সামে তো আপনি কালার ইউজ করতে পারবেন না, তখন গাঢ় করে দিবেন। একটাকে একটু হালকা রাখবেন, একটাকে গাঢ় করে দিবেন, তাইলেই হবে। শরণ ভাই, ফেজর ডায়াগ্রাম আসলে যদি পরীক্ষায় আসে, নর্মালি আসবে না, কোন একটা সার্কিটের ফেজর ডায়াগ্রাম আঁকতে দেয়, হয় আপনাকে রেজিস্টিভ সার্কিট বলবে, অথবা আরএলসি সার্কিট বলবে, অথবা ইন্ডাকটিভ সার্কিট বলবে। তো যে সার্কিট বলবে সেই সার্কিটের ফেজর ডায়াগ্রামটা আঁকলেই হবে। যদি আপনাকে রেজিস্টিভ সার্কিটের ফেজর ডায়াগ্রাম আঁকতে বলে, আগে যেটুকু এঁকেছি ওইটুকুই এনাফ, ওইটাই কারেক্ট অ্যান্সার। তবে এত সহজ দিবে না, আরএলসিটা দিতে পারে যদি দেয় আর কি, তো ওটাও শিখাই দিব। আসেন ইন্ডাকটিভ সার্কিট আঁকি। মনে করেন এইটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট, এসি ইনপুট দেওয়া আছে ভি, এখানে একটা রেজিস্টরের জায়গায় একটা ইন্ডাক্টর আছে। আচ্ছা, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমি বলতে পারি ভি সমান সমান ভিএম সাইন ওমেগা টি। ওকে, কিন্তু ইন্ডাক্টরের ক্ষেত্রে আপনার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে ইন্ডাক্টর সবসময় কারেন্টকে বাধা দেওয়ার চেষ্টা করে, আটকে দেওয়ার চেষ্টা করে, কারেন্টকে কোনোভাবেই পাস হতে দেওয়ার টেন্ডেন্সি রাখে না। এটা মনে রাখবেন, ইন্ডাক্টর অলওয়েজ কারেন্টকে বাধা দেওয়ার চেষ্টা করে। কাকে বাধা দিবে? এসি কারেন্টকে বাধা দিবে। ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয় বলেন তো? একটু আগে বলে আসছিলাম, ক্যাপাসিটর এসি কারেন্টকে কি করে? বাধা দেয় নাকি প্রবাহিত হতে সহায়তা করে? হেল্প করে, ডিসি কে বাধা দেয়। তো এখানে যেহেতু এসি আছে, ক্যাপাসিটরের ক্ষেত্রে এসি কে প্রবাহিত হতে তারা সহায়তা করবে। ওকে, তো ইন্ডাক্টরের ক্ষেত্রে হয় উল্টা কাহিনী, ইন্ডাক্টর এসি কে বরং আটকে দেওয়ার চেষ্টা করে, বাধা দেয়। ঠিক আছে, তো যদি এসি কে বাধা দেয়, তখন কারেন্টের যে ইকুয়েশনটা আই সমান সমান ভিএম সাইন ওমেগা টি ডিভাইডেড বাই, এখানে কিন্তু আর আর লিখতে পারিনি, এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই। এখানে কি থাকে জানেন? এর জন্য থাকে হচ্ছে একটা ইন্ডাকটেন্স, বা যেটাকে বলা হয় রিঅ্যাক্টেন্স। যেটা রেজিস্টরের জন্য রেজিস্ট্যান্স, সেটা ইন্ডাক্টরের জন্য রিঅ্যাক্টেন্স। আমি আবারও বলছি, ওকে, এটাকে রিঅ্যাক্টেন্স বলে। বাংলায় যদি লিখতে চান লিখে দিচ্ছি, রিঅ্যাক্টেন্স। ওকে, তো এটাকে প্রকাশ করা হয় হচ্ছে এক্স এল দিয়ে। এক্স মানে হচ্ছে রিঅ্যাক্টেন্সের সিম্বল, যেহেতু এটা ইন্ডাক্টর রিঅ্যাক্টেন্স, তাই এক্স অফ। এখন কথা হচ্ছে এক্স এর
এক্সেল একটা বা সে কিন্তু একটা আচ্ছা ভাই, নেটওয়ার্কের জন্য মনে হয় একটু প্রবলেম হচ্ছে আপনাদের, একটু ওয়েট করুন, আমরা ভাইয়ের সাথে যোগাযোগ করছি। কম্পোনেন্ট সো ওমেগা বাই এটা সো ওমেগা হ্যাঁ, একটু ওয়েট করুন, ভাইয়া আছেন আমাদের সাথে, একটু মেবি নেট প্রবলেমের জন্য ভাই ডিসকানেক্ট আছেন। এই সরি ভাই ব্রাদার্স, আমার নেটটা হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে আবার কানেক্টেড হয়েছে। এই একটা আজব জিনিস, বুঝলাম না। তো মনে হয় লাস্টে শুনতে পারেননি, লাস্টের এক দেড় মোস্ট প্রবাবলি। তো আমরা আবার শুরু করি আগের জায়গা থেকে। এখন তো মনে হয় কথা ক্লিয়ার আছে। ক্লিয়ার? ভাইয়া কি শুনতে পাচ্ছেন? একটু ওয়েট করবেন, হ্যাঁ।
ওকে, ওয়েলকাম ব্যাক। আশা করি এখন কথা কি শোনা যাচ্ছে আমার? আচ্ছা, যাই হোক, সরি ভাইয়া, মোটামুটি 5 মিনিটের মতো নষ্ট হয়ে গেল এই নেট কানেকশনের প্রবলেমের কারণে। তো আমরা আবার শুরু করছি। জাস্ট এ মিনিট, আমি স্ক্রিনশট দিচ্ছি। ফাহিমা আপু, আমি এখনো রিয়াক্ট ক্যাপাসিটিভ সার্কিট আপনাদেরকে পড়াই নাই। ইন্ডাক্টরটাকে শেষ করি, তারপর ক্যাপাসিটিভটাও বলছি। দুইটার মধ্যে সম্পর্ক আছে, দেখবেন। জাস্ট এ মিনিট, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে শুরু করছি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করলাম আবার আগের জায়গা থেকে, যেখানে আমরা ছিলাম। দেখেন খেয়াল করে কি বলছিলাম। তো এই পর্যন্ত তো মনে হয় সবাই শুনেছিলেন যে এক্সেল জিনিসটা কি। আমি এক্সেল থেকে আবার শুরু করছি। যেটা রেজিস্টিভ সার্কিটের জন্য আর হিসেবে কাজ করতো বা রেজিস্ট্যান্স হিসেবে বাধা প্রদান করতো, তো ইন্ডাক্টরও তো একটা বাধা প্রদান করে। সো আর এর মানের উপর দিয়েই আমরা রেজিস্টিভ সার্কিটের ইম্পিডেন্সটা হিসাব করতাম বা বাধাটা হিসাব করতাম। কিন্তু ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এই রেজিস্ট্যান্সকে বলা হয় হচ্ছে ইম্পিডেন্স। আমি আবারও বলি, ইম্পিডেন্স বলা হয় এবং তার মানকে বলা হয় রিঅ্যাক্টেন্স, যেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এক্স অফ এল। ওকে, তো এইটা হচ্ছে ওই এল এর যে মান, যেমন আর এর ক্ষেত্রে আর এর মান দিয়ে প্রকাশ করতাম, এখানে এল এর মান দিয়ে প্রকাশ করলে হয় না, তার সাথে একটা ওমেগা গুণ করতে হয়। ওমেগার মান হচ্ছে টুয়াইস বাই এফ। ঠিক আছে, তো এক্সেল এর মানটা হচ্ছে টুয়াইস বাই এফ। তো এই তাহলে আমরা লিখতে পারি আই সমান সমান ভিএম সাইন ওমেগা টি ডিভাইডেড বাই এক্সেল। ওকে, তো এইটা হচ্ছে আই এর রূপ। এখান থেকে কোনো ইকুয়েশন ডিরাইভ করা যায় না, বাট যেহেতু সহজভাবে মনে রাখেন, হ্যাঁ ভাইয়া, এফ এখানে ফ্রিকোয়েন্সি। যেহেতু আপনার ইন্ডাক্টর হচ্ছে এসি কারেন্টকে বাধা দেয়, তার মানে কারেন্টকে একটু আটকায় রাখার চেষ্টা করে। সো ভোল্টেজ মনে করেন দৌড়ায় 10 মিটার চলে গেল, কারেন্টকে সে 10 মিটার যেতে দিবে না, ধরেন 5 মিটার পর্যন্ত আটকায় রাখবে। তাহলে কারেন্টের ইকুয়েশনটা তখন সুন্দরভাবে এরকম হয়ে যায়, আই সমান সমান আই সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু। এখানেই হচ্ছে রহস্য। মাইনাস পাই বাই টু বলতে কি বোঝায়? পাই বাই টু মানে হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ ইন্ডাক্টরের এই বাধার কারণে কারেন্ট 90 ডিগ্রি পিছন থেকে শুরু করে, সে ভোল্টেজের সমানভাবে যেতে পারে না। দুজনের মধ্যে ফেজ ডিফারেন্সটা হয়ে যায় হচ্ছে 90 ডিগ্রি। যেখানে লিড কে করে বলেন তো, কে লিড করে? ভি লিড করে বা ভোল্টেজ লিড করে। কারণ সহজ হিসাব ভাই, ওই যে ইন্ডাক্টর কারেন্টকে বাধা দেয়, কারেন্ট পিছায় যায়। ঠিক আছে, তো আমি যদি এখন এটাকে একটা ছবির মাধ্যমে প্রকাশ করি, মনে করেন এটা হচ্ছে ভি এর ডায়াগ্রাম, আর আমি যদি কারেন্টেরটা আঁকতে চাই, কারেন্টেরটা মনে করেন 90 ডিগ্রি। তো তো 90 ডিগ্রি কিন্তু এই জায়গাটায় ছিল, তো কারেন্টটা শুরু হবে এখান থেকে। ঠিক আছে, এই হচ্ছে ভি এবং আই। ডেফিনেটলি আই এর মানটা একটু ছোট হবে, আমি বড় করে আঁকছি কারণ আই এর মান তো বাধার কারণে কমে যায়, একটু ছোট হবে আর কি। এই উপরেরটা হবে না, নিচেরটা হবে। এই হচ্ছে আপনার একটা ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট এবং ভোল্টেজের ইকুয়েশন। ইকুয়েশন দুইটা মনে রাখেন, আর কিছু না না পড়লেও চলবে, ছবি আঁকাটা শেখেন। এখন কথা হচ্ছে এইটার এভারেজ পাওয়ার কত? এটার পাওয়ার কিন্তু এভারেজ জিরো। কেন জিরো সেই প্রমাণ দরকার নাই, শিখে রাখেন এটার এভারেজ পাওয়ারটা জিরো। এভারেজ পাওয়ার মানে গড় ক্ষমতা বা গড় পাওয়ার যেটা। এখন আসেন এটার ফেজরটা শিখবো। ফেজরের নিয়মটা কি? একটা বেস ধরতে হয়। এখানে কাকে বেস ধরবো? ভোল্টেজকে বেস ধরবো। ধরলাম ভোল্টেজ হচ্ছে বেস। এখন বলেন কারেন্ট কোন দিকে থাকবে? 90 ডিগ্রি হচ্ছে লিড। আমি একটু বলি, উপরের দিকে গেলে হচ্ছে প্লাস, নিচের দিকে গেলে হচ্ছে মাইনাস। এখন আপনি বলেন কারেন্ট কোন দিকে থাকবে?
দুজনের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। সো ভোল্টেজ এবং কারেন্ট একে অপরের উপর লম্ব, তাই না? 90 ডিগ্রি যেহেতু, তো লম্বটা কোন দিকে হবে, উপরের দিকে নাকি নিচের দিকে, এটা আপনারা বলেন। যেটা বলবেন তার বিপরীতটা মুছে দিব। দেখি সবাই একটু রেসপন্স করেন এই অংশটা। আচ্ছা, যারা যারা উপরে দিছেন তাদের জন্য একটা লাড্ডু, ওকে। কেবল আমি দিয়ে দিলাম যে নেগেটিভ সাইনটা নিচের দিকে, পজিটিভ হচ্ছে উপরের দিকে, মানে উপরের দিকে গেলে কোণের মান বাড়ে, নিচের দিকে গেলে কমে। এবং আগের স্লাইডে আমি প্রকাশ করে আসলাম যে আই সমান সমান হচ্ছে মাইনাস, মানে পিছন দিক দিয়ে শুরু হয়। তো আই এর মধ্যে যেহেতু মাইনাস আছে, ডেফিনেটলি আইটা নিচের দিকে থাকবে। আপনারা তারপরও কেন উপরের দিকে বললেন, বা কোন লজিকে বললেন সেটা আমি বুঝলাম না। লজিকটা বলেন, আপনারা কেন উপরের দিকে বললেন? আচ্ছা, যাই হোক, উপরের দিকে কোনোভাবে হবে না। কেমনে উপরের দিকে হয় ভাই? আই তো নিচের দিকে, আই তো নেগেটিভ ফেজে আছে। এই হচ্ছে 90 ডিগ্রি বা π/2। এইটাই হচ্ছে আপনার ইন্ডাকটিভ সার্কিটের ফেজর ডায়াগ্রাম। শেষ। কারা কারা বুঝেন নাই বলেন। এখনো প্রশ্ন কেন, মানে কার কার প্রশ্ন আছে যে কেন উপরে হলো না, আবার বলেন। আচ্ছা, কারো প্রশ্ন নাই? যারা যারা উপরে বলেছেন তারা কি বুঝতে পারছেন সবাই কেন আপনারা ভুল ছিলেন? সেটা বললে পরের স্লাইডে চলে যাব। আচ্ছা, ওকে, গুড। এবার আসেন আমরা তাহলে একটা ইন্ডাকটিভ সার্কিট বাদ দিয়ে ক্যাপাসিটিভ সার্কিট দেখি কেমন হয়। ক্যাপাসিটিভ সার্কিটও ভাই মজার জিনিস। সুন্দর একটা এসি ইনপুট নিলাম, এখানে একটা ক্যাপাসিটর দিয়ে দিলাম, শেষ। ভি এর মানটা হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, প্রত্যেকবারই আমাদের সেম থাকবে, আনলেস যদি এখানে কোনো কিছু উল্লেখ করা না থাকে, এটাই লিখবো। আচ্ছা, সি এর কাজটা কি? এসি কারেন্টকে বলে কামন, আসো, তোমাকে আমি সুন্দরভাবে ফ্লো করব, স্টোর করব। অর্থাৎ সে কারেন্টকে একটু হেল্প করে। তো কারেন্টকে হেল্প করার কারণে, কারেন্টকে হেল্প করে, মনে করেন আপনাকে কেউ হেল্প করতেছে, হেল্প করলে কি আপনি একটু সামনে বেশি এগিয়ে যাবেন না? অন্য একজনকে কেউ হেল্প করছে না, পিছন থেকে ধাক্কাচ্ছে না, তাহলে সে তো পিছায় থাকবে। ভোল্টেজকে কেউ হেল্প করতেছে না, সো ভোল্টেজ তার জায়গায় থাকবে। এখন কারেন্ট কিন্তু একটা বুস্ট পেয়েছে। কার দ্বারা বুস্ট পেয়েছে? এই ক্যাপাসিটরের দ্বারা, কারণ ক্যাপাসিটর তাকে হেল্প করছে, প্রমোট করছে। সো ডেফিনেটলি এখন এই ভিতরে মানটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে কে লিড করছে? হু ইজ লিডিং, ভি অর আই? আই লিড করছে ডেফিনেটলি। ওকে, সো আমি যদি এখান থেকে সাইনুসয়েডাল ওয়েভ ফর্মটা আঁকি, তাহলে ভি একটা সেম থাকবে, আই এরটা চেঞ্জ হয়ে যাবে। কোত্থেকে আসবে? 90 ডিগ্রি পিছন থেকে আসবে। ঠিক আছে, এভাবে চলবে। এটা ভি, এটা আই। সো সাইনুসয়েডাল ডায়াগ্রাম আঁকাটাও শেখেন কিভাবে আঁকবো, এবং এখন আমরা ফেজরটাও শিখবো। ভেরি ইজি ফেজরটাও। আশা করি ফেজর এখন আর বলতে হবে না এটা কোন দিকে যাবে, আপনারা আশা করি ধরতে পারছেন ফেজরটা কিভাবে হবে। বেস ভি থাকবে অলওয়েজ। এখন লম্বটা কোন দিকে যাবে ভাইয়া? উপরের দিকে। ওকে, 90 ডিগ্রি বা π/2, দিস ইজ দ্য ফেজর ডায়াগ্রাম ক্যাপাসিটিভ সার্কিটের। ওকে, সো তিনটা ইন্ডিভিজুয়াল জিনিস আমরা মোটামুটি বুঝলাম। আশা করি আমাদের এই তিনটা নিয়ে আর কোনো কনফিউশন নাই। কিন্তু পরীক্ষায় এত সহজ জিনিসপত্র আপনাদেরকে দিবে না। পরীক্ষায় আপনাকে দিবে হচ্ছে আরএলসি সার্কিট কি। আরএলসি সার্কিট হচ্ছে একটা আর, একটা এল এবং একটা সি মিলিয়ে যে সার্কিট হয় সেটাকেই আরএলসি বলে। আসেন আমরা এখন সেই আরএলসি সার্কিট পড়বো। একটা আর নিলাম, একটা এল নিলাম, একটা সি নিলাম, সবাইকে সিরিজেই নিলাম। ভাইয়া পেঁচাবেন না, বুঝছেন? আমরা সিরিজটা কানেক্ট করতেছি, প্যারালালটা আমরা পড়াবো না আপনাদেরকে, বা একটু দেখিয়ে দিব লাস্টে। সিরিজটা ভালো করে বুঝেন, নর্মালি সিরিজ আরএলসি সার্কিটটাই পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল, এটা হচ্ছে সি। এখন আসেন খেয়াল করি আমরা এক এক করে এখানে কি বুঝাতে চেয়েছে।
আর আমাকে বাধা দিবে হচ্ছে আর পরিমাণ, এল আমাকে বাধা দিবে হচ্ছে এক্সএল পরিমাণ বা ওমেগা এল পরিমাণ, তাই না? সি আমাকে বাধা দিবে কি সেটা কিন্তু আমি একটু আগে স্লাইডে বলি নাই, আসেন সেটা এখন বলি। সি এর জন্য ব্যাপারটা হচ্ছে একটু অন্যরকম, সেটা হচ্ছে ওমেগা সি হবে কিন্তু তার ইনভার্স আকারে থাকে। এক্স সিটা হবে হচ্ছে আপনার 1/ওমেগা সি। ওকে, কারণ এটা হচ্ছে ইন্ডাক্টরের উল্টা, রিভার্স, এই জন্য 1/ওমেগা সি, কারণ একটা কারেন্টকে লিড করাচ্ছে, একটা কারেন্টকে ল্যাগ করাচ্ছে। আচ্ছা, আপনারা বলতে পারেন যে কেন ইনভার্স হলো, এদের মধ্যে তো 90 ডিগ্রি গ্যাপ। একটু চিন্তা করেন তো কেন ইনভার্স বলতেছি। দাঁড়ান, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে আপনাদেরকে। একটা জিনিস চিন্তা করেন, আমরা একটু আগে বললাম ইন্ডাক্টর কারেন্টকে 90 ডিগ্রি ল্যাগ করাই দিচ্ছে বা পিছাই দিচ্ছে, -π/2, আর ক্যাপাসিটর কারেন্টকে +π/2 করাই দিচ্ছে। তাহলে এই দুইটা কিভাবে একে অন্যের ইনভার্স হলো? মধ্যবর্তী ডিফারেন্স তো 90 ডিগ্রি। বলেন, উত্তরটা দেন। উত্তরটা নিহিত আছে এদের মধ্যকার ডিফারেন্সের মধ্যে। খেয়াল করেন, একজন +π/2, একজন -π/2, সো এদের মধ্যকার ডিফারেন্সটা হচ্ছে আলটিমেটলি π/2 + π/2 = পাই বা 180 ডিগ্রি। অর্থাৎ একটা এদিকে গেলে আরেকটা অন্য দিকে যায়, যেটা আমরা একটু আগেই ফেজর ডায়াগ্রাম থেকে দেখলাম, একটা আই উপরে ছিল আর একটা আই নিচে ছিল। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই এই এক্সএল এবং এক্সির মধ্যে সম্পর্কটাও ইনভার্স হয়েছে। এক্সএল দেখেন ওমেগা এল, এক্সি হচ্ছে 1/ওমেগা সি। এবার বুঝতে পারছেন সবাই? ওকে, আসেন এবার এখান থেকে আমরা আরএলসির ফেজর ডায়াগ্রামটা একটু বের করব। দেখেন, আচ্ছা, তো এখন কথা হচ্ছে এখানে ভি আছে, এই ভোল্টেজ বা এসিস ইনপুটটা, এই তিনটা প্রান্তে ভোল্টেজের ড্রপ হবে না? কি মনে হয় আপনার? আগের দিন আমরা সিরিজ সার্কিট পড়েছিলাম, কারশফের ল পড়েছিলাম, মনে আছে? ভোল্টেজ ড্রপ হয় V1 V2 করে, তো এখানেও ভোল্টেজ ড্রপ হবে। সো আমি বলতে পারি ভিএসি সমান সমান ভি অফ আর প্লাস ভি অফ এল প্লাস ভি অফ সি, বলতে পারি। ওকে, তো ভি অফ আর তো থাকলোই, যেটা হচ্ছে আপনার আই ইন্টু আর। ভিএলটা কি হবে? আই ইন্টু এক্সএল। ভিসিটা কি হবে? আই ইন্টু 1/এক্সসি বা আই ইন্টু এক্সসি, সরি, সংক্ষেপে আই ইন্টু আর প্লাস এক্সএল প্লাস এক্সসি। কিন্তু কথা হচ্ছে এক্সএল এবং এক্সসি এরা একে অন্যের বিপরীত হওয়ায় আলটিমেটলি এদের মধ্যে একটা মাইনাস সাইন বিরাজ করে। সো আমি এটা প্লাস দিলেও আলটিমেটলি এক্স এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ। সো পরের লাইন এটাকে চেঞ্জ করে আমি লিখতে পারি আর প্লাস এক্সএল মাইনাস এক্সসি। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছি সবাই? এটা একটা নর্মাল ইকুয়েশন রূপ, বাট এটা দিয়ে অ্যাকচুয়ালি এই টোটাল সার্কিটে কতটুকু বাধা আমি পাবো, অর্থাৎ আর এল সি কতটুকু বাধা দিবে, যেটাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। জেড মানে হচ্ছে ইম্পিডেন্স বা বাধা, ইম্পিডেন্সের বাংলা হচ্ছে বাধা। এই জেড এর মানটা এখান থেকে বের করা যায় না, কারণ এখানে ইমাজিনারি কিছু ভ্যালু চলে আসে। সো এই জন্য আমাদের ফেজর ডায়াগ্রামটা বুঝতে হবে। আসেন আমরা আরএলসির ফেজর ডায়াগ্রামটা আঁকি, তাহলেই বুঝে ফেলবো যে কি করতে হবে। তো আরএলসির ফেজরটা আঁকতে গেলে আমাদের একটা বেস ধরতে হবে। তো আসেন বেস ধরি। বেসকে, বেস হচ্ছে আমার ভি। তো ভি আর যেটা, সেটা কোন দিকে থাকবে? ভি যেদিকে ভি আরও সেদিকে না? কারণ ভিআর এর মধ্যে তো মানে রেজিস্টিভ যে ভোল্টেজ সেটার মধ্যে তো কোনো ফেজ ডিফারেন্স নাই, ফেজ ডিফারেন্স তো 0। সো সে একই দিকে থাকবে। অন্যদিকে ভি অফ এল বা ভিএল যেটা ইন্ডাকটিভ, সেটা নিশ্চয়ই লম্ব হবে 90 ডিগ্রি, কারণ সে লিড করে। অন্যদিকে ক্যাপাসিটিভ যে ভোল্টেজটা সেটা নিশ্চয়ই 90 ডিগ্রি নিচের দিকে হবে, ভিসি। এই পর্যন্ত বুঝতে পারছি। আর আমি এই তিনটার সামেশন করে ভিএল ভিআর ভিসি তিনটা সাম করে যে ভোল্টেজ রেজাল্টেন্টটা পাবো বা ভি আউট পাবো, সেটা হচ্ছে এরকম কোন একটা দিকে থাকবে। ধরে নিলাম যেখানে ভিএল গ্রেটার দ্যান ভিসি। যদি ভিএল গ্রেটার দ্যান ভিসি হয় তাহলে রেজাল্টেন্ট বা যে লাস্টের আউটপুটটা পাবো সেটা এদিকে থাকবে। যদি উল্টাটা হতো ভিএল লেস দ্যান ভিসি,
তাহলে নিচের দিকে হতো। আমি এটা ধরছি না, আমি ভিএল গ্রেটার দেন ভিসি ধরছি, দ্যাটস ওয়াই ভি আউটটা উপরের দিকে থাকবে। ঠিক আছে, কারণ ভিএল এর মানটা বড়, সেটা ভিসি কে নাকচ করে উপরের দিকে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে, আসেন এটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে ডিরাইভ করি। মনে করলাম এটা ও, এটা পি বিন্দু, এখানে লম্ব টানলাম, ধরলাম এটা এ বিন্দু। ঠিক আছে, এখান থেকে একটা লম্ব টানলাম, এটা বি বিন্দু। এখন আপনারা বলেন ত্রিভুজ ও এ পি তে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমি কি বলতে পারি ওপি স্কয়ার সমান সমান ও এ স্কয়ার প্লাস এপি স্কয়ার? পিথাগোরাস অ্যাপ্লাই করছি ভাইয়া। এখন ওপির মানটা আমি লিখতে পারি কি, ওপির মানটা হচ্ছে ভি আউট বা আলটিমেট যে ভিও। ও এর মানটা কি, ও এর মানটা হচ্ছে আপনার ভি আর স্কয়ার, যেহেতু ও এ বরাবর ভি আর আছে। আর এপি সমান সমান কি বলতে পারি, এপি সমান সমান ওপি ওবি বলতে পারি, কারণ এপি এবং ওবি হচ্ছে পরস্পর লম্ব এবং সমান। তো এই ওবির মানটাকে কি আমি বলতে পারি যে ভিএল মাইনাস ভিসি? দেখি কারা কারা বলে। ওবির মানটা আমি বললাম ভিএল মাইনাস ভিসি। সহজ আর একটা উদাহরণ দেই। মনে করেন আপনি এই দিক বরাবর +30 নিয়েছেন, এই দিক বরাবর অন্য একজন আপনাকে +20 দিয়ে টানতেছে। তো আলটিমেটলি আপনি কোন দিকে যাবেন? সামনের দিকে যাবেন। কতটুকু যাবেন? 30 মাইনাস 20, এই দুইটা ডিফারেন্স যাবেন না? কি মনে হয়? সহজ হিসাব বলি। আপনি সামনের দিকে 20-এ যাচ্ছেন, পিছনে কেউ আপনাকে 30-এ যাচ্ছেন, পিছনে আপনাকে 20-এ টানতেছে। সো রেজাল্টটা কত হবে? আপনারটা মাইনাস তারটা। সিমিলার এখানেও ভিএল উপরের দিকে আছে, আমি বলেছিলাম ভিএল গ্রেটার দ্যান ভিসি, ভিসি নিচের দিকে আছে। সো এদের রেজাল্টটাই নিশ্চয়ই এইটুকু, ভিএল মাইনাস ভিসি, যেটা এই ভি আউটটাকে উপরের দিকে নিতে হেল্প করেছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? দ্যাটস ওয়াই আমি ওবির মানটা ভিএল মাইনাস ভিসি দিয়ে প্রকাশ করেছি। ওকে, আসেন এখান থেকে এখন আমি মানগুলা বসাতে হেল্প করব। ভি ও স্কয়ার, ভি আর এর মানটা কি হবে? ওই যে আই আর পড়ে এসেছি, আই আর স্কয়ার আগের স্লাইডে। ভিএল এর মানটা কি হবে? আই এক্সএল। ভিসির মানটা কি হবে? আই এক্সসি, সংক্ষেপে আই স্কয়ার আর স্কয়ার প্লাস আই স্কয়ার ইন্টু এক্সএল মাইনাস এক্সসি স্কয়ার। আই স্কয়ারটাকে কমন নেন, আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি স্কয়ার। এবার উভয় পক্ষকে যদি রুট করি তাহলে হয়ে যায় ভি নট সমান সমান আই ইন্টু রুট ওভার আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি স্কয়ার, যেটাকে আমি বলতে পারি ভি নট সমান সমান আই জেড। এই জেডটাই হচ্ছে টোটাল সার্কিটের বাধা বা ইম্পিডেন্স। সো আমি কি বলতে পারি জেড সমান সমান, কি বলতে পারি দেখি, জেড সমান সমান রুট ওভার আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি হোল স্কয়ার, এটাই বলতে পারি লাস্টে। কেমন লাগলো? ধরতে পারছি সবাই ইকুয়েশনটা? খুব কঠিন কিছু, একটা পিথাগোরাস অ্যাপ্লাই করেছি, নাথিং এলস। এবং ফেজর ডায়াগ্রাম আগেই বুঝানো, কেন এল উপরের দিকে, কেন সি নিচের দিকে। So, আশা করি না বোঝার কোনো কাহিনী নাই। এটাই হচ্ছে আরএলসি সার্কিটের ইম্পিডেন্স জেড। এই জেড যে কতটা গুরুত্বপূর্ণ ভাই আপনারা বুঝবেন না। এই জেড এর মানের উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার একটা সার্কিটে বা আরএলসি সার্কিটে কি পরিমাণ বাধা আমি পাবো। সো ফাইনালি আমি আরএলসি সার্কিটের ইম্পিডেন্সের মানটা পেয়ে গেছি, সেটা হচ্ছে জেড সমান সমান রুট ওভার স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি স্কয়ার। ওই যে এক্সএল মাইনাস এক্সসি কেন হয়েছে ধরতেই পারতেছেন, একটার একটার বিপরীত, তাই মাইনাস হয়েছে। ওকে, এখন আসেন এখান থেকে আমরা ফাইনাল ইকুয়েশনটায় যাই। ভি সমান সমান আই জেড, যেখানে জেড এর মান হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সসি স্কয়ার। ফিনিশড, এই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। সো আরএলসি সার্কিট যদি আপনাকে কোথাও কেউ ব্যাখ্যা করতে বলে, আপনি সুন্দর করে এটা ব্যাখ্যা করে দিবেন যে আপনার আরএলসি সার্কিটের ছবিটা আঁকবেন এবং বলবেন এভাবে জেড এর মানটা বের হয়, যেখানে বাধার মান এইটা এবং ভি এর মান এইটা আই জেড। ওকে, আশা করি একটু ক্লিয়ার হয়েছে। কিন্তু পরীক্ষায় প্রশ্ন এভাবে আসে না, পরীক্ষায় আসে আরএলসি সার্কিটে তো কখন সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে। খেয়াল করেন, জেড এর মান কখন ন্যূনতম হবে? তখনই তো আই এর মান সর্বোচ্চ হবে, ঠিক কি না? যখন ইম্পিডেন্স বা বাধা মিনিমাম হবে, যখন জেড মিনিমাম তখন আই ম্যাক্সিমাম। তো জেড মিনিমাম কখন হতে পারে একটু খেয়াল করে দেখেন তো।
নর্মালি তো এক্সএল মাইনাস এক্সির একটা ভ্যালু থাকে। যদি কোনো কারণে আমি বলতে পারি এক্সএল মাইনাস এক্সি সমান সমান 0 অথবা এক্সএল সমান সমান এক্সি, তখন এই ইকুয়েশনটা কেমন আসে দেখেন তো। এরকম আসে কিনা? যখন এক্সেল এবং এক্সি অর্থাৎ ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স একে অন্যের সমান হয়, তখন সার্কিটের বাধা বা ইম্পিডেন্সটা মিনিমাম হয়। সেই মিনিমাম ভ্যালুটা হচ্ছে আর কেউ না, সেই নর্মাল রেজিস্টিভ সার্কিটে যে আর থাকে, অর্থাৎ এল এবং সি একে অন্যের প্রভাবকে নাকচ করে দেয়। তখন আমার ভি সমান সমান হয়ে যায় আই আর, এবং আই এর মানটা হয় ম্যাক্সিমাম, কারণ এখানে আর এর মানটা কিন্তু মিনিমাম। এর সাথে প্লাস আকারে কিছু একটা ছিল যেটা এখন নাই। তাহলে আপনারা বলেন 35তম বিসিএস এ, সরি 40তম বিসিএস যে প্রশ্ন এসেছিল যে কখন একটি আরএলসি সার্কিটে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয়, আমি কি তখন এই ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করতে পারবো যে যখন ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স সমান হবে, তখন একে অন্যকে নাকচ করে দিবে, তখন ইম্পিডেন্সের মান হবে আর এবং কারেন্ট হবে ম্যাক্সিমাম। উত্তর হয়ে গেল। এখন প্রশ্ন হতে পারে কেন সমান হয়। করা যায় ভাই, চাইলে আপনি এল এবং সি এর মান ঘুরায় পেঁচায় নিয়ে এফ এর মান চেঞ্জ করে চাইলে সমান করতে পারেন, এটা পসিবল, ঠিক আছে। না এনিম ভাই, আপনাকে যদি কখনো বলে যে আরএলসি সার্কিটে কখন কারেন্টের মান সর্বোচ্চ হয়, আপনি সুন্দর করে দিবেন যে আমরা জানি আরএলসি সার্কিট একটা ছবি আঁকবেন, আঁকার পর দিবেন আমরা জানি ভি সমান সমান আই জেড, যেখানে জেড সমান সমান এইটা, এরপর এখান থেকে শুরু করবেন। তার জন্য ওই পিথাগোরাসের প্রমাণ লাগবে না। পিথাগোরাসের প্রমাণ তখন লাগবে যখন বলবে একটি আরএলসি সার্কিটের ইম্পিডেন্সের মান কত, তখন আপনি একটু ব্যাখ্যা করে দিবেন। তো এখন আমাদের মোটামুটি দুইটা প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম যেটা পরীক্ষায় আসতে পারে। তৃতীয় প্রশ্ন, এই যে যখন সর্বোচ্চ কারেন্ট ফ্লো হয়, তখন সেই কন্ডিশনটাকে একটা স্পেশাল কন্ডিশন বলে। যে ফ্রিকোয়েন্সির জন্য একটা আরএলসি সার্কিটে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হয় তাকে বলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। নামটা শুনেছেন কেউ? তাকে বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। আসেন, না শুনলেও সমস্যা নাই, এখন শুনে রাখেন, এটাকে বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কেমনে বের করব, দেখেন কেমনে বের করি। রেজোন্যান্স অবস্থায়, অর্থাৎ যখন আপনার কারেন্টের মান ম্যাক্সিমাম হয়, তখন কি এক্সএল সমান সমান এক্সি? একমত সবাই? এই যে একটু আগেই বললাম না যে এক্সএল সমান সমান এক্সি হলে আপনার বাধার মান শূন্য হয়, মানে মিনিমাম হয়, তখন কারেন্টের মান ম্যাক্সিমাম হয়। তো এক্সএল সমান সমান কি পড়েছিলাম? টোয়াইস বাই এফ এল। এক্সি সমান সমান কি পড়েছিলাম? 1/ওমেগা সি বা টোয়াইস বাই এফ সি। এখন এফ দুইটাকে এক পাশে নিয়ে আসি, এফ স্কোয়ার, আর বাকিগুলাকে আর এক পাশে নিয়ে আসি। এবার এফ এর মানে বর্গমূল করে দেই, দেখেন কি আসে। একটা স্পেশাল ফ্রিকোয়েন্সি পেলাম, যেটাকেই এফআর বলা হয় বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বলা হয়। অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিতে আপনার কারেন্টের মান সর্বোচ্চ হবে, ইম্পিডেন্সের মান সর্বনিম্ন হবে। তো আপনাকে যদি পরীক্ষায় বলে সর্বনিম্ন কোন ফ্রিকোয়েন্সিতে বা কোন ফ্রিকোয়েন্সিতে একটি আরএলসি সার্কিটে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে, আপনি কি বের করে দিতে পারবেন এই স্লাইড থেকে? আরএলসি সার্কিট ভাই ফিনিশ, শেষ, আর কিছু নাই। রেজোনেন্সও শেষ, ফেজর ডায়াগ্রামও শেষ। এখন আপনারা বলেন, এই টপিকটা কখনো ক্লাসে পড়ানো তেমন হয় না, আপনাদের বইতে ওভাবে ডিটেলস দেওয়া নাই। তো আজকের এই ক্লাসটুকু করে আপনাদের ফেজর ডায়াগ্রাম, রেজিস্টিভ, ক্যাপাসিটিভ, ইন্ডাকটিভ তিনটা আলাদা সার্কিট, দেন আরএলসি সার্কিট তার ফেজর ডায়াগ্রাম, এবং এই ইম্পিডেন্স এবং রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা সবাই বলেন। রেসপন্স নিয়ে শেষ করব, কারণ এরপরে আর 3-4টা টপিক আছে, ওগুলো দিয়ে আমরা শেষ করে দিব। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগছে যে আপনারা সবাই ধরতে পারছেন।
আচ্ছা, এইটাই ছিল ফেজর ডায়াগ্রামের মোটামুটি মাহাত্ম্য, যেটা আপনারা বই দিয়ে পড়লে ওভাবে বুঝবেন না। ইউটিউবে অনেক ভিডিও আছে, চাইলে দেখতে পারেন, বাট ওরা হচ্ছে ইঞ্জিনিয়ারিং টাইপে বলে বা ইঞ্জিনিয়ারিং স্টাইলে আপনাকে ব্যাখ্যা করবে, যেটা আপনারা ধরতে পারবেন না। ওকে, আমি একদম ইজিয়েস্ট ওয়েতে বললাম। এই স্লাইডগুলো কিন্তু আপনার থাকবে, এটা কিন্তু বইতে ভাবে পাবেন না, বইতে মনে হয় দেওয়া নাই প্রিপারেশন বুকে। সো এই স্লাইডগুলো থেকে নোট করে নিয়েন। ওকে, আমি ভালোভাবে লিখে দিয়েছি, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এই স্লাইডে আছে। কখন ফ্রিকোয়েন্সি বেশি হবে বা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কোনটা, রেজোনেন্স কারেন্ট কখন হয়, যখন জেড সমান সমান আর, আরএলসি সার্কিটের প্রমাণটা কি, এই যে প্রমাণ করে দিয়েছি, আরএলসি সার্কিট কিভাবে আঁকতে হয় সেটাও দিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমি তাহলে বাকি টপিক গুলা দেখি। এই যে আপনাদের স্লাইডেও ছিল ফেজর ডায়াগ্রাম ছিল, সেগুলো আমি আমার মতো করে বুঝিয়েছি, পারলে দেখে নিয়েন, সমস্যা নাই। আচ্ছা, এই যে আরএলসি সার্কিট আমি পড়ালাম, খেয়াল করে দেখেন, একটা 90 ডিগ্রি, একটা 90 ডিগ্রি লিড, একটা ল্যাগ। যাই হোক, স্লাইড দিয়ে পড়াইলে কিছুই বুঝতেন না, এই জন্য নিজের মতো করে পড়াইছি। এখানেও এই সমীকরণগুলো প্রমাণ করা আছে, ওদের থেকে আর চাওয়ার দরকার নাই। সুদীপ্ত ভাই রাইট, এই স্লাইডের কথাগুলো না দেখে আমার যেগুলো পড়াইছি ওইগুলো দেখলেই চলবে। আচ্ছা, আর কোনো দরকার নেই। ধারক কাকে বলে এখানে দেওয়া আছে, এটা রিডিং ম্যাটেরিয়াল করে নিবেন। ট্রান্সমিশন সিস্টেম আগের দিন ক্লাসে ছিল, আজকেও একটু আছে, কিভাবে ট্রান্সমিশন হয় তার ব্লক ডায়াগ্রাম আগের দিন ক্লাসে ছিল না, তাই এখানে অ্যাড করে দিয়েছি, নাথিং এলস। ওকে, এসি থ্রি ফেজ ব্যবস্থা, এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে। এসি থ্রি ফেজটা বলতে কি বোঝানো হয়, এটা ভাইয়া সহজ কথায় একদম বলি, দুই রকম আপনার ফেজিং সিস্টেম আছে, একটা হচ্ছে সিঙ্গেল ফেজ আর একটা হচ্ছে থ্রি ফেজ। সিঙ্গেল ফেজের আপনার যে কারেন্টটা থাকে সেটা থাকে হচ্ছে আপনার 220 ভোল্ট, আর থ্রি ফেজে যে কারেন্টটা ইউজ হয় সেটা হয় 400 ভোল্ট বা 440 ভোল্ট। ঠিক আছে, তো থ্রি ফেজ ব্যবহারের সুবিধা হচ্ছে এখানে তিনটা ফেজ থাকে, ফেজ এ, ফেজ বি, ফেজ সি। প্রত্যেকটা ফেজের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে 120 ডিগ্রি করে। এটা আপনার যে কোনো ইলেকট্রিক্যাল ডিজাইনকে স্টেবল করতে সহায়তা করে। ঠিক আছে, সবসময় হচ্ছে কোনো না কোনো ফেজ অ্যাক্টিভেট থাকে। মনে করেন একটা ফেজ এরকম, একটা পিছন দিয়ে শুরু হয়, একটা সামনে দিয়ে শুরু হয়, এরকম তিনটা ফেজ একে অন্যের সাথে এগোতে থাকে। যাই হোক, এই ছবির দরকার নাই, আপনারা এই ছবিটা দিবেন এবং এসি থ্রি ফেজের সুবিধাগুলো বলবেন। সুবিধাগুলো কি, সবসময় থ্রি ফেজ সার্কিটই ইউজ করা হয় আমাদের বাসা বাড়িতে, কারণ এখানে কম কারেন্ট ফ্লো, মানে কারেন্টের অপচয়টা কম হয়, চিকন তার ব্যবহার করা যায়, এফিসিয়েন্সি বাড়ে, তারপরে হচ্ছে আপনার আকার ছোট হয়, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার থ্রি ফেজ না হয়ে এক ফেজ দরকার হয়, চাইলে থ্রি ফেজ থেকে খুব দ্রুত সিঙ্গেল ফেজে কনভার্ট করা যায়, এটা আপনাকে আটকাবে না কোনো কিছুতে, এই মেকানিজমও আছে। সো সুবিধাগুলো পড়েন এবং থ্রি ফেজের জন্য এই ছবিটা দেখেন, ব্যাস আর কিচ্ছু না। থ্রি ফেজ এখনো পর্যন্ত মনে হয় পরীক্ষা একবার আসছিল। আচ্ছা, এগুলো লাগবে না। পাওয়ার ফ্যাক্টর কাকে বলে, পাওয়ার ফ্যাক্টর জিনিসটা আসলে একটা সহজভাবে বলার চেষ্টা করি। মনে করেন পি সমান সমান ভিআই না, আগের ক্লাসে পড়েছিলাম না? সহজভাবে বলতেছি, স্লাইডের দিকে তাকায় না, আমার কথাগুলো শুনেন। আচ্ছা, কিন্তু এসি সার্কিটের ক্ষেত্রে পি সমান সমান তো ভিআই হয় না, ভি এবং আই এর মধ্যে কোনো না কোনো একটা থেটা ডিফারেন্স আছে, তাই না? যে সাপোজ ভি এদিকে থাকলে আই হয়তো এদিকে, অথবা ভি এদিকে থাকলে আই হয়তো নিচের দিকে, বা হয়তো 90 হতে পারে, বেশিও হতে পারে, মানে কম বেশি হতে পারে, তো 90-র মধ্যেই থাকে, বেশি হয় না নর্মালি। তো আমি জানি না কত ডিগ্রি আছে, সো পি কে এই জন্য প্রকাশ করা হয় ভিআই ইন্টু কস থেটা দিয়ে। এটা হচ্ছে আপনার এসি সার্কিটে পাওয়ারের ইকুয়েশন। তো এই যে কস থেটা, এই কস থেটার মানকেই বলা হয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরটা দিয়ে ডিপেন্ড করা হয় যে পাওয়ারটা কি পরিমাণ আমি আউটপুটে পাচ্ছি। এই কস থেটার মান 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করে, এবং কস থেটার মানও হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে। বাট আপনার কস থেটার মান যত কম হবে পাওয়ারের মান কমে যাবে না? মনে করেন কস থেটার মান হচ্ছে 0.5, তাহলে পাওয়ার কি অর্ধেক হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে, তো VI/2 হয়ে যাবে। আবার মনে করেন কস থেটার মান 1, তাহলে আমি সর্বোচ্চ পাওয়ার পাবো পি সমান সমান VI। তাহলে কোন ভালো হয়, পাওয়ার ফ্যাক্টরের মান কম হলে ভালো হয় নাকি বেশি হলে ভালো হয়, আপনারা বলেন। ডেফিনেটলি কস থেটা যদি 1 হয় তাহলে আমি ম্যাক্সিমাম পাওয়ার পাবো, বাট নর্মালি কস থেটার মান কখনো 1 হয় না। পাওয়ার ফ্যাক্টর 1-এ উন্নীত করা খুবই কঠিন, চেষ্টা করা হয় যেন পাওয়ার ফ্যাক্টরের মান মিনিমাম 0.9 থেকে 0.95 পর্যন্ত হয়। এর মধ্যে থাকলে বলা হয় সেটা মোটামুটি একটা এফিশিয়েন্ট সিস্টেম। তো
সাধারণত পাওয়ার ফ্যাক্টর খুব দ্রুত চেঞ্জ হয়, এটা ইঞ্জিনিয়ারিং টপিক, আমি যেন ডিটেলসে যাচ্ছি না। চেঞ্জ হয় ভিন্ন ভিন্ন কারণে, অনেক ইন্ডিকেটরের উপর ডিপেন্ড করে। তো এই জন্য পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে হয়। তো ইমপ্রুভ করার জন্য একটা যন্ত্র আছে যেটার নাম হচ্ছে পিএফআই। যদি এটাকে আমি সম্পূর্ণরূপ বলি, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট বা পিএফআই ডিভাইস, ঠিক আছে? তো এটা পাওয়ার ফ্যাক্টরের মানটা সবসময় 0.9 থেকে 0.95 এর মধ্যে রাখার চেষ্টা করে, এর কমে কমতে দেয় না, বা মিনিমাম 0.8। এর নিচে হলে আমার পাওয়ারটা বেশি ভালোভাবে পাবো না, কমে যাবে পাওয়ারের মান। তো কথা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 3 রকম হয়। মনে করেন cos থিটার মান 1 হয়ে গেছে, তখন পি সমান সমান কি ভিআই না? মানে এদের মধ্যে কি কোনো কৌণিক ডিফারেন্স আছে? নর্মাল রেজিস্টিভ সার্কিটে হয় নাই। এটাকে বলা হয় হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বা একক পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? যদি কোনো কারণে পি পি সমান সমান ভিআই cos থিটা হয়, যেখানে ভি গ্রেটার দেন আই বা ভি লিড করছে, সেটাকে বলা হয় লিডিং পাওয়ার ফ্যাক্টর। কোথাও যদি আই লিড করে, তাহলে সেটাকে বলা হয় ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এইভাবে 3টে ভাগে ভাগ করা হয় পাওয়ার ফ্যাক্টরকে, নাথিং এলস। এইটুকুই পড়েন, আর কিছু বুঝতে হবে না। সংজ্ঞা দিবেন, ইকুয়েশনটা দিবেন যে cos থিটার মান 0.9 থেকে 0.95 হলে ভালো হয়, 0.8 এর থেকে কম হলে সেটা খারাপ। এগুলো একটু উল্লেখ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, তো পাওয়ার ফ্যাক্টর উন্নতি করার জন্য পিএফআই ডিভাইস ইউজ করা হয়, আগেই বলেছি। তো পিএফআই হচ্ছে এই ব্লক ডায়াগ্রাম আকারে ইউজ করা হয়, পাওয়ার ফ্যাক্টর বাড়া হয়, কমানো হয়, হোয়াট এভার। গুগল থেকে সার্চ দিয়ে একটা ব্লক ডায়াগ্রাম বের করে নিয়েন, না দিলেও সমস্যা নাই, নট নেসেসারি। ওকে, অ্যানালগ সিগন্যাল কাকে বলে, ডিজিটাল সিগন্যাল কাকে বলে, এটা একটা কমন প্রশ্ন। আমরা যে এতক্ষণ যত সিগন্যাল পড়ালাম সব হচ্ছে অ্যানালগ সিগন্যাল, কারণ অ্যানালগ সিগন্যাল মানে হচ্ছে একটা কন্টিনিউয়াস সিগন্যাল, অর্থাৎ একটা সাইনোসয়েডাল ওয়েভ এরকম চলতে থাকবে, এটাকেই অ্যানালগ বলে। আর ডিজিটাল সিগন্যাল কাকে বলে জানেন? ডিসক্রিট সিগন্যাল বা বিচ্ছিন্ন সিগন্যাল, অর্থাৎ বাইনারি ভ্যালু 1 0 1 1 0 1 0, এই বাইনারি ভ্যালুগুলো দিয়ে যে সিগন্যাল গঠিত হয় সেটাকেই ডিজিটাল সিগন্যাল বলে, ডিজিট ওয়াইজ। যেমন এখানে 1, এটা 0, এটা 1, এটা 0, এটা 1। ওকে, তো অ্যানালগ এবং ডিজিটালের মধ্যে পার্থক্য আপনাদের প্রিপারেশন বুকে আছে, এই পার্থক্যটা একবার একটা পরীক্ষায় আসছিল, সেখান থেকে আমরা পড়ে নিব। আচ্ছা, এবার আপনাদের নিজস্ব পড়াশোনার ব্যাপার ভাইয়া, একটা রেডিও কিভাবে ট্রান্সমিট করে প্রিপারেশন বুকে আছে, ব্লক ডায়াগ্রামটা মিলিয়ে নিবেন। একটা রেডিও কিভাবে রিসিভ করে সেটাও একটু পড়ে নিবেন। একটা টিভি কিভাবে রিসিভ করে এবং পিকচার টিউব কিভাবে রিসিভ করে সেটাও একটু ব্লক ডায়াগ্রাম থেকে পড়ে নিবেন। এগুলো আমি আর ব্যাখ্যা করছি না, আপনাদের জন্য রিডিং ম্যাটেরিয়াল থাকলো। কারো যদি কোনো সমস্যা হয় আমাকে নেক্সট ক্লাসে বলবেন। ওকে, এগুলো বোঝানোর মতো এমন কিছু নাই। আচ্ছা, রাডার কিভাবে কাজ করে সেটাও একটা ব্লক ডায়াগ্রাম আছে। আইসি, আইসি কাকে বলে আপনারা প্রিলিতে পড়েছিলেন, তো এখানে নতুন করে আর পড়াবো না। কম্পিউটারে গিয়ে আবার আইসি পড়াতে হবে আপনাদেরকে, সেখানে আর পড়াচ্ছি না। আইসির সুবিধা অসুবিধা। কাউন্টার কাকে বলে? কাউন্টার মানে হচ্ছে গণনা করে। মাঝে মধ্যে কিছু গণনা গণনা টাইপের জিনিস দেখেন না, ঘড়িতে কি হয়, সেকেন্ড বাড়ে না, 0 1 2 3 4 5 6, সো একে কাউন্ট করা হয়। তো এগুলাকেই কাউন্টার বলে। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, একটা সিনক্রোনাস কাউন্টার। সিনক্রোনাস কাউন্টারে হচ্ছে একটা কমন ক্লক ইনপুট থাকে, অ্যাসিনক্রোনাস কাউন্টারে কোনো কমন ক্লক ইনপুট থাকে না। তো দুইটার পার্থক্য আপনার পরীক্ষা ইনশাল্লাহ আসবে না, কাউন্টারের ব্যবহার আসতে পারে, ঠিক আছে? এই মাইক্রোফোন আনমিউট করেন, কে যেন মাইক্রোফোন মিউট করেছেন। ওকে, থ্যাংক ইউ। কাউন্টারের ব্যবহারটা ভালো করে পড়বেন, কাউন্টার কোথায় লাগে খেয়াল করবেন। আপনারা বাসা বাড়িতে যে ডিজিটাল ঘড়ি ইউজ করেন না, এখন তো সবার বাসা বাড়িতে ডিজিটাল ঘড়ি আছে, সেখানে খেয়াল করে দেখবেন প্রতিটা সেকেন্ডে পালস আকারে উঠতেছে, তাই না? প্রথমে সেকেন্ড গণনা শুরু হলো 1 2 3, তাই না, উঠতে থাকে। তো এটা কিন্তু একটা কাউন্টার ইউজ করা হয়, কাউন্টারের মাধ্যমেই হচ্ছে এই ডিজিটাল সার্কিট তৈরি করা হয় লজিক গেটের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই লজিক গেট পড়েছেন ভাই প্রিলিতে, নতুন করে বলার কিছু নাই, কেউ বলতে পারবেন না যে ভাই আমি লজিক গেট পড়ে আসি নাই, ডেফিনেটলি পড়েছেন। সো লজিক গেটের মাধ্যমে হচ্ছে এটা তৈরি করা হয়, অ্যান্ড অর বা নট গেটের মাধ্যমে, ঠিক আছে? তো কাউন্টারের মাধ্যমে যে দেখেন ডিজিটাল ঘড়িতে, প্যারালাল যেটাকে সিরিয়াল করতে, ডিজিটাল কম্পিউটারে টাইমিং সিগন্যালের জন্য এগুলা ব্যবহার করা হয়। এটুকুই পড়েন। ওহম মিটার কি? ওহম মিটারের মাধ্যমে রেজিস্ট্যান্স নির্ণয় করা যায়। মনে করেন কোন একটা সার্কিটের দুই প্রান্তে এই ওহম মিটার কানেক্ট করে দিলে ওই সার্কিটের রেজিস্ট্যান্সটা বের হয়ে আসে। ওকে, এটাকে ওহম মিটার বলা হয়। প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন সবাই একটু দেখেন, যে আজকে যা যা পড়িয়েছি সেগুলাই এসেছে। আধা মিনিট সময় দিলাম, চোখ বুলান।
আচ্ছা, এখানে একটা জিনিস আছে, যেমন আরএলসি সিরিজ সার্কিটে কখন সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হবে, এরপর বলা হয়েছে একটি ব্যবহারিক উদাহরণ দিন। ব্যবহারিক উদাহরণ ভাই আপনার আশেপাশে সব জায়গায় আছে। কি কি জানেন? কম্পিউটার, এসি, মোবাইল ফোন, অডিও সিস্টেম, সবগুলোই হচ্ছে আরএলসি সার্কিট ইউজ করা হয়। কারণ আরএলসি সার্কিটে হচ্ছে আপনার যে কোনো সময় আপনার ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করা লাগতে পারে, কোনো কোনো ক্ষেত্রে আপনি কারেন্টকে আবার রেস্ট্রিক্ট করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, রাকিব ভাই বলেছেন হোয়াট অ্যাবাউট মডুলেশন। ইয়েস, মডুলেশনটা একটা একবারই আসছে, সেটা আমি একটু ব্যাখ্যা করে দিই, ছোট করে বলি। মডুলেশন মানে হচ্ছে আপনি যখন একটা অ্যানালগ সিগন্যালকে বা ডিজিটাল সিগন্যালকে কোনো একটা জায়গায় প্রেরণ করবেন, মনে করেন এটা একটা সিগন্যাল, এই সিগন্যাল একটা ফ্রিকোয়েন্সি আছে বা একটা ম্যাগনিটিউড আছে এএম। তো এই ম্যাগনিটিউড দিয়ে আপনি যখন এটাকে কোনো জায়গায় ট্রান্সমিট করবেন, তখন দূর দূরান্তে সেই সিগন্যাল যাওয়ার পথে সেই সিগন্যালের কিন্তু কিছু ডিস্টরশন হবে। ডিস্টরশন বলতে অ্যামপ্লিটিউড কমে যাবে, ম্যাগনিটিউড কমে যেতে পারে, বা ইন্টারফারেন্স হতে পারে। তো এইসব কারণে এটার সাথে একটা ক্যারিয়ার সিগন্যাল যোগ করে দেওয়া হয়, একটা ক্যারিয়ার সিগন্যাল যোগ করে দেওয়া হয় যেন এই অ্যামপ্লিটিউডটা বৃদ্ধি পায় এবং এটা অন্যান্য সিগন্যালের নয়েজ ইন্টারফারেন্স থেকে মুক্ত থাকে, যেন রিসিভিং এন্ডে গিয়ে আমি অরিজিনাল সিগন্যালটাকে আবার একটা ডিমডুলেশনের মাধ্যমে আলাদা করে ফেলা হয়। সো এই যে ক্যারিয়ার সিগন্যাল অ্যাড করা হলো, এটাকেই বলা হয় হচ্ছে মডুলেশন। মডুলেশনের মাধ্যমে দুইটা সিগন্যালকে জোড়া দিয়ে পাঠানো হয়, পরে রিসিভার এন্ডে গিয়ে ডিমডুলেশনের মাধ্যমে আবার সেটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এই যে আমরা মডেম ইউজ করি না, মডেম কিন্তু মডুলেশন এবং ডিমডুলেশনের একটা ভালো উদাহরণ। মডেম যে প্রান্ত থেকে আপনার সিগন্যালটা প্রেরণ করে, সেখানে তাকে মডুলেশন করা হয় সিগন্যালটাকে, এবং আমরা যখন যে প্রান্ত থেকে ইউজ করি, সেই রিসিভিং এন্ডে গিয়ে আবার ডিমডুলেশনের মাধ্যমে সেটাকে অরিজিনাল সিগন্যালে প্রেরণ করা হয়। এটাই হচ্ছে মডুলেশনের মেকানিজম। আচ্ছা, এবার একটু পুরনো প্রশ্ন দেখি, 34 থেকে 27 পর্যন্ত খেয়াল করে দেখেন। খুব নতুন কিছু নাই। রঙিন টেলিভিশনের পাল সিস্টেম পড়তে হবে না, মনোক্রোম টিভি রিসিভার দরকার নাই, থ্রি পিনের কাজ কি জানেনি? থ্রি পিন মানে হচ্ছে এটা আপনাকে প্রোটেক্টিভ ডিভাইস হিসেবে কাজ করে। আইসি, ডিজিটাল, অ্যানালগ, ট্রানজিস্টর, এগুলো নর্মাল কমন জিনিসপত্র। ওকে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক সার্কিট এই দুইটা ক্লাসের মধ্যে সীমাবদ্ধ ছিল। চেষ্টা করেছি অনেক কঠিন কঠিন টপিকগুলো আপনাদের জন্য যতটা ইজি করে বোঝানো যায় সেই চেষ্টাটা করেছি। বাট এবার আই ডোন্ট নো কতটা বোঝাতে পেরেছি, বাট স্টিল আমার মনে হয় এটাই ইজিয়েস্ট ওয়ে ছিল। তো ক্লাস দুইটা রেকর্ডেড ভালোভাবে দেখবেন এবং আমার আজকের নোটটা অবশ্যই ফলো করবেন, তাতে দেখবেন আরো ভালো বুঝতে পারবেন। বইতে যেগুলো আছে বা অনলাইনে যেগুলো পাবেন পড়ে বুঝবেন না, আমি অনেক ইজি করে বুঝিয়েছি। ওকে, সো এই আজকে পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে কথা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ওকে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাইয়া কাইন্ডলি পিডিএফটা একটু আপলোড করে দিন। তো আজকে আমাদের সাথে ছিলেন সাব্বির আহমেদ ভাইয়া। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে ক্লাসটি শেষ করার জন্য, এবং সেই সাথে কিউএনএ তে ছিলেন রাফি ভাইয়া। ভাইয়াকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের যদি উত্তরণ সম্পর্কিত কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে চ্যাট বক্সে একটু জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, অনেকেই ক্লাস রুটিনটা চাইছেন, আমি লিঙ্কটা চ্যাট বক্সে তাহলে দিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি এখান থেকে দেখে। আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। হ্যাঁ, কাইন্ডলি যারা যারা নতুন রুটিনটা ডাউনলোড করেননি একটু কাইন্ডলি ডাউনলোড করে নেবেন। আচ্ছা ফয়সাল ভাই, হ্যাঁ আমি বলে দিয়েছি ভাইয়াকে, ভাইয়া খুব দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিবেন। তো
তো ওকে ফাইন, আর কারো কোনো যেহেতু কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। ভালো থাকবেন সবাই।